আমি ৮,০০০ USD হারাইছি এক রাতে, জাস্ট এক রাতে। বাট দ্য ফান ফ্যাক্ট ইস দ্যাট আমি যদি আর ৪-৫ ঘন্টা ওয়েট করতে পারতাম, হোল্ড করতে পারতাম, আরো কিছু টাকা এনে I would have gained 20K. Challenge the requirements, set up some expectations, and talk to people. These are the three things I think I learned. Programming storyটা I would say more interesting. To be honest, আমি প্রোগ্রামিং শুরু করছি পিওরলি টাকার জন্য। আমার কাছে মনে হয়েছে যে মানুষের সাইকোলজি বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। There are two types of human psychology. One is individual human psychology, another is the mass psychology. আম ভাইয়া প্রোগ্রামিং কন্টেস্ট থেকে শুরু করে বুয়েটের দিনগুলো পর্যন্ত এবং আপনার টেক যাত্রার শুরুটা কেমন ছিল? আচ্ছা, আম আমার কাছে মনে হয় যে স্টোরিটা একটু পিছন থেকে শুরু করলে ভালো হয়। আ কারণ বুয়েট তো আসলে খুবই মানে আর্টসে আমার বুয়েটে পড়ার অ্যান্সারটা খুব একটা ইন্টারেস্টিং কিছু না, খুবই ক্লিশে। বাপ-মা চাইছে তাই ভর্তি হইছি। সো দেখা যাচ্ছে যে বুয়েটে যে পড়বো অনেক আগে থেকে আম প্ল্যান করে রাখছি এরকম না। মানে বুয়েট নিয়ে আমার আসলে এরকম কোনো ফ্যাসিনেশন ছিল না। বাট প্রোগ্রামিং স্টোরিটা I would say more interesting. আম সো টু বি অনেস্ট আমি প্রোগ্রামিং শুরু করছি পিওরলি টাকার জন্য। হাউ ইজ দ্যাট? কারণ কলেজে যখন ছিলাম, আমার আসলে মানে আমি যেহেতু খুবই ট্র্যাডিশনাল বাংলাদেশী ফ্যামিলি থেকে আসছি। সো বাবা-মা একটু ইউ নো যে খুব রেস্ট্রিকটিভ ছিল যে বাসাতে বেশি কম্পিউটার চালানো যাবে না। টু বি অনেস্ট আমার বাসাতে ইন্টারনেট লাইন পর্যন্ত ছিল না। আ ওকে। কলেজে যখন আমি ছিলাম। সো বাট আমি ফ্রেন্ডদের সাথে যখন মিশতেছি আমি দেখতেছি যে ওরা অনেক নতুন, নতুন জিনিস শিখতেছে বা অনেক নতুন, নতুন মুভি দেখতেছে। সো ওগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে why not আমারও একটা ইন্টারনেট লাইন থাকুক, রাইট? বাট ইন্টারনেট লাইন তো আমাকে দিচ্ছে না বাসা থেকে। সো আই নিড মানি। বাট আমার আসলে কোনো টাকা-পয়সার তখন সোর্স ছিল না। সো ব্যাক দেন আমি আসলে ম্যাথ অলিম্পিয়াড করতাম বাট প্রোগ্রামিং নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। টু বি অনেস্ট ম্যাথ অলিম্পিয়াডে আমাকে বলা হইছে ম্যাথ অলিম্পিয়াডের যারা আমার সাথে ম্যাথ অলিম্পিয়াড করতো, ওরা একটু আন্ডারমাইনই করতো প্রোগ্রামিংকে। যে প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট মুখস্থ করা, কোড মুখস্থ করা এবং এখানে ইন্টারেস্টিং কিছু নাই। সো দ্যাটস আই নেভার লার্ন প্রোগ্রামিং ব্যাক দেন। বাট আম টাকার জন্য যেটা মনে হইলো যে সো ফর এক্সাম্পল তুমি যদি দেখে থাকো কখনো আপনারা হয়তোবা জানবেন যে 'প্রথম আলো' বা অনেক ডেইলি নিউজে আসলে তখন সুডোকুর একটা ব্যাপার ছিল। যে তুমি যদি সুডোকু হুম, সলভ করো, লটারিতে তুমি হয়তোবা যদি জিতো তুমি কিছু টাকা পাবা আরকি। মেবি ডেইলি ৫০০ বা এরকম কিছু একটা ছিল। সো I thought why not just do that? মানে এখন আমি হাতে করে আগে যখন সুডোকু করতাম তখন আমার অনেক সময় লাগতো সুডোকু করতে। কারণ এটা আসলে অনেক টিডিয়াস হয়ে যায়। একটা সার্টেন টাইমে একই প্যাটার্ন ধরে তুমি করবা। সো ১ম দিন তোমার ভালো লাগবে, 2nd দিন ভালো লাগবে। 3rd ডে তে হুম, আর you know it's like lottery. So হুম, you have to হুম। do it every day to maybe get once in the whole month. তো then I thought I know যে কম্পিউটার অনেক কিছু অটোমেট করতে পারে। এটুকু আমি জানতাম। কিভাবে করে I didn't know and I have the algorithm যে কিভাবে সুডোকু মিলাইতে হয়। That tedious thing that I do every day. Then I thought, how can I automate this? So that's the first step into programming. I did not know what programming is, but I knew that computer can help automate things somehow. So হুম, I then হুম। started learning. Like I talked with a few friends, like who already did programming, and they gave me um, some resources, some books to start with, and then with that I started. Like I think I was so passionate about the money that I learned C++, not C++, but rather I learned C in just 2 days because I have to write the code that would solve my Sudoku, and the next day I'd start running it for my lottery. So that's how I started. Like I learned programming in 2 days to get that damn money from the Sudoku. হুম, Um, so that's how I started. And then yeah, like কলেজে যখন অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা আসলো তখন সামহাও লাকি ছিলাম। বুয়েটে চলে আসলো এবং যেহেতু আমি প্রোগ্রামিং নিয়ে তখন হুম। ওই স্টার্টের পর আসলে প্রোগ্রামিং মানে দ্য মানি ওয়াজ দ্য ফার্স্ট গোল বাট আই ওয়াজ সো um how to say I was so into it when I started doing it. Like, I thought this is the thing that I হুম, want to হুম, do. হুম, হুম। At least at that point, that was my thought process. So যখন আমি বুয়েটে টিকলাম তখন আমি চোখ কান বন্ধ করে সিএসসি নিয়ে নিছি। সো ওইভাবে আমার সিএসসি তে আসা আরকি। This was really interesting journey. Sudoku solve থেকে programming হুম, হুম। শেখা and then BUET, right? As we know, like BUET chance পেতে হলে like you have to be like kind of like top student in Bangladesh, right? And how you find yourself competing in those environment যে top মানুষজনদের সাথে আপনি compete করতেছেন and there are like people who are doing really good. Like ভালোদের মাঝে কিভাবে হুম, হুম। you um, like কিভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে? ইন্টারেস্টিং। তো মানে আমার কাছে যেটা মনে হইছে যে
ইটস ট্রু। মানে বুয়েটের আসলে তুমি যখন তোমার স্কুল থেকে তোমার কলেজ থেকে যাচ্ছ, তুমি তোমার কলেজে হয়তোবা ফার্স্ট সেকেন্ড, সো হুম, তোমার হুম। তোমার মাথায় থাকবে যে তুমি আসলে অনেক ভালো। বাট যখন তুমি ওখানে যাবা সবাই আসলে যে যার স্কুলের ফার্স্ট সেকেন্ড বা ওরকম আরকি। তো কম্পিটিশনটা আসলেই অনেক ইনটেন্স। সো ১ম যেটা লার্নিং আমার কাছে মনে হইছিল যে মানে দ্য ইগো যেটা আমাদের মধ্যে থাকে। হুম, হুম। ধরো তুমি যখন স্কুলে ভালো করো, তুমি যে ইগোটা নিয়ে আসো যে আমি আসলে যেখানেই যাবো সেখানেই ভালো করব। ফার্স্ট এ এই জিনিসটা একটু মানে ইউ গেট স্ট্রাক বাই দিস লাইক দ্য অরা অফ দ্য আদার পিপল। মানে তুমি হুম, দেখবা যে কিছু মানুষ মানে একদিকে সকালবেলায় উঠে ও ক্লাস করতেছে, হুম, আবার রাতের বেলায় দেখা যাচ্ছে যে ও গান বাজাচ্ছে। আবার কেউ ক্লাসে খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে টিচারদেরকে। আবার এট দ্য সেম টাইম ও আসলে আম ধরো উদ্ভাসে অনেক পড়াইতেছে এরকম। সো দে ডু মাল্টিটাস্কিং রিয়েলি ওয়েল, দে আর রিয়েলি সিরিয়াস। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার বুয়েটের ফার্স্টের দিকে এটা নিয়ে বেশ ভালো স্ট্রাগল করতে হইছে। সো আই থিংক যখন আমি ১ম ক্লাস শুরু করছি, আমি আসলে খুবই মানে একটু ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত আচ্ছা। মানুষের মাঝখানে আমি আসলে কিভাবে ভালো করব। তো যেটা আমি তখন পরেও মানে সো আমার যেটা সুবিধা ছিল যে আমি আসলে বুয়েটের হলে ভর্তি হইতে পারছিলাম ১ম দিকে। আচ্ছা। যদিও আমার বাসা ঢাকাতেই ছিল। বাট সামহাউ আমার পজিশন ভালো থাকাতে আমি হলে একটা সিট পেয়ে গেছিলাম। তো তখন আসলে আমি যেহেতু আমি এর আগে সারা জীবন আসলে সোলো বড় হইছি আসলে। হুম, আমার ছোট বোন আছে বাট মানে ও তো আমার থেকে অনেক ছোট। সো দেখা যাচ্ছে আমি আসলে ওরকম খুব একটা মিশি নাই কারো সাথে। সো যেটা হয় যে যখন আমি মিশি নাই, তখন আমার কাছে বাকিদেরকে নিয়ে একটা অরা ব্যাপারটা বেশি কাজ করে যে, "ওহ মাই গড! ও বোধহয় আমার কম্পিটিটর। ও বোধহয় আমার থেকে অনেক বেশি বেটার।" ট্রু, ট্রু। বাট যখন আমি হলে থাকা শুরু করছি, ফর দ্য এট লিস্ট ফার্স্ট ২ টা বছর আমি বুয়েটে হলে ছিলাম, লেটস সে 60-70% টাইমস। সো আই উড সে যে মানে যখন আমি পার্সোনালি মিশছি এই ছেলেগুলোর সাথে, যারা কিনা যে বললাম যে হুম, হুম, হুম। একজন ছেলে রুমে আছে যে কিনা একটা স্কুল চালাইতো পথ-শিশুদের জন্য। আবার বুয়েটেও ওর রেজাল্ট অনেক ভালো হচ্ছিল। সো ওদের সাথে যখন আমি মিশতেছি, ইট বিকামস নরমাল যে ইটস ফাইন। লাইক ইফ ইউ ফেইল, ইফ ইউ ইফ ইউ ডু সামথিং রং, ইটস ফাইন। মানে এইটা আসলে লাইফেরই পার্ট। সো ওদের থেকে আমি শিখছি যে কিভাবে ওরা ফেইলিয়ার গুলোকে হ্যান্ডেল করে। যেটা আমি আগে খুবই খারাপ ছিলাম। ফেইলিয়ার আসা মানে আমি একদম কয়েক মাসের জন্য আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। সো ওদের থেকে এগুলা শিখছি। দেন আই উড সে যে মানে আ আমি দেখছি যে ওরা কিভাবে জিনিসগুলাকে কনসিস্টেন্টলি করতে থাকে। মানে ইটস নট লাইক যে একদিন অনেক ভালো করে একটা কাজ করলো, বাকি কয়েকদিন ঘুমাইলো। না, দে আর সো কনসিস্টেন্ট। সো এই আরেকটা জিনিস আমি ওদের থেকে শিখছি যে দে আর সো সিরিয়াস। That we are all serious, but they are super consistent. They don't back down um, if they have failure one day. They do it every day, every day, every day. So আমার কাছে মনে হচ্ছে যে বুয়েটে যখন আমি থাকছি তখন ধীরে, ধীরে আমি আমার যখন সার্কেলটা পেয়ে গেছি যে যাদের সাথে আমার গোলগুলা মিলে, লাইক ফর এক্সাম্পল প্রোগ্রামিং কনটেস্টের ব্যাপার ভাইব যে ম্যাচ করতেছে। হ্যাঁ, ভাইবটা ম্যাচ করতেছে। সো ওদের সাথে থাকাতে জিনিসগুলো অনেক নরমালাইজড হইছে এবং ওদের থেকে আমি কনসিস্টেন্সির ব্যাপারগুলো শিখছি। সো আই'd সে যদিও I won't say যে আমি অনেক ভালো করছি। But it became normal আরকি। আচ্ছা। Failure became normal and things become more sustainable. Okay, really interesting. And that comes to my next question is যে যেহেতু like আপনি বলেই ফেলছেন যে they were like really consistent, right? Mhm, And the next question is it was like যে তারা কেন ভালো, that what they're doing in it, mhm, right? Like mhm, people, even though like people are still struggling with like problem solving and mhm. programming, and we have enough resources, but some people are struggling it and some Mhm. people are doing really good. So like can ওরা ভালো করতেছে? What is the difference in there? Okay, so I think um, it's a really good question. Like I think there was so I don't know তুমি এই মুভিটা দেখছো কিনা? জন ন্যাশকে নিয়ে একটা মুভি ছিল, 'এ বিউটিফুল মাইন্ড'। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওখানে একটা লাইন ছিল যে আ মানে জন ন্যাশ তো অনেক ভালো ছিল। কিন্তু ওর সাথে হুম, যে পিয়ার গুলো ছিল ওরাও কিন্তু অনেক ভালো। হুম, বাট দেন সামটাইমস দেখা যাচ্ছে যে স্টিল জন্নাস ওদের থেকে লিপস অ্যান্ড বাউন্স আগায় আছে যখন কোনো একটা সার্টেন টপিকে ডিসকাশন হচ্ছে বা একটা সার্টেন চ্যালেঞ্জ আসতেছে। সো দে আস্কড হিম যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড বেস্ট? হুম, হুম, তো ও যেটা বলছে যে there is a lot, the difference is really really big. সো ও যেটা মিন করছে যে মেবি এভারেজ থেকে গুডের ডিফারেন্স যতটা বেশি, গুড থেকে বেস্টের ডিফারেন্স মেবি তার থেকে আরো অনেক বেশি। সো দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং কনটেস্টে হয়তোবা যারা প্রোগ্রামিং করতেছে তারা আসলে অনেকেই ভালো। বাট দেখা যাচ্ছে যারা আসলে অনেক বেশি ভালো, যারা আসলে টপ করতেছে,
ওরা আসলে আরো অনেক, অনেক, অনেক বেশি এফোর্ট দেয়। মানে ওই লাস্ট 10% গেইনের জন্য আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়। সো ইটস নট আচ্ছা। দ্যাট মানে ও আমার থেকে ডাবল এফোর্ট দিচ্ছে, আমার থেকে মেবি 10 টাইমস বেশি এফোর্ট দিচ্ছে। সো যেটা আমি হার্ড অ্যান্ড ফার্স্ট রুল যেটা আমি শিখছি যে it's never about the potential. I mean, is the potential probably plays some part. হুম, হুম। বাট আমি যখন স্কুলে কলেজে ছিলাম তখন এই কথাটা শুনতাম যে ওর বেসিক ভালো। ও পড়াশোনা করাটা কিন্তু ওর হ্যাঁ, বেসিক ভালো। এটা বেসিক ভালো। শুনলে হয়তোবা ভালো লাগতো যে আচ্ছা তার মানে ঠিক আছে পড়াশোনা করতেছে না তো কি হইছে? বাট ও তো চাইলেই দেখা দিতে পারবে। বাট এই ছেলেগুলা বা মেয়েগুলা যারা আমি এট লিস্ট বুয়েটে যাদের সাথে আমি কম্পিট করে দেখছি যে সবসময় ওরা ভালো করছে আমার থেকে। um, they are not like that. মানে they don't depend on that potential so much. They depend on hard work. সো আমাদের সাথে বুয়েটে যে ফার্স্ট হয়েছিল ওর কথা মনে আসতেছে এখন অনেক। তো আমি দেখতাম যে ও হয়তোবা বিয়ের দাওয়াত থাকলো। হুম। তুমি ধরো রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কোনো একটা ভাইয়ের বিয়ের দাওয়াতে গেছো। ওখানে অনেক মজা-টজা করলা, খাইলা। What did you do after you come back from there? You just go to sleep, Go to right? Or sleep, watch yeah. a movie or just chill because Yeah. আজকের দিন আমার জন্য ছুটি। This guy I saw him বিয়ের দাওয়াত থেকে ও ডিরেক্ট ল্যাবে চলে যাইতো ওই দিনকার প্রবলেমগুলো সলভ করার জন্য। So every day he had to solve 5-10 problems, but he did it every day, no matter what. Like ওর বিয়ের দাওয়াত থাকুক, ওর শরীর খারাপ থাকুক, ওর পরীক্ষা থাকুক, let's say টার্ম ফাইনাল চলতেছে। বুয়েটের টার্ম ফাইনাল I would say one of the most difficult things that I ever had to face. বাট টার্ম ফাইনালের মধ্যেও দেখা যাচ্ছে যে ও যেটুকু টাইম পাচ্ছে ও সেখানেও ৫টা প্রবলেম সলভ করতেছে। সো প্রবলেম সলভিং এ ভালো করতে হইলে আসলে এইরকম কনসিস্টেন্সি লাগবে। সো there were people with us যারা আসলে অনেক আগে থেকে প্রোগ্রামিং করতেছে বা যারা আসলে আগে থেকে ম্যাথ অলিম্পিয়াড করে আসছে। বাট এই কনসিস্টেন্সির অভাবে অনেককে আমি দেখছি যে হয়তো অতখানি ভালো করতে পারে নাই। হুম, বাট হুম। এই মানুষগুলোই ভালো করছে যাদেরকে আমি দিনের পর দিন ল্যাবে পড়ে থাকতে দেখছি, প্রবলেম সলভ Consistency. করতে দেখছি। সো হুম, ইটস হুম। there is no magic. It's all about the hard work that you put in. Interesting. So that is really interesting, like perspective on like how you should be consistent to achieve something, Mhm, right? mhm, So এখন চলে যায় আপনার Google এর L4 হওয়ার জার্নিটা। mhm, I think this is like one of the significant part in your life, right? mhm. And এই জার্নিতে সবথেকে কোন জিনিসটা বেশি ভূমিকা রাখছে বলে আপনার মনে করেন? And what were the like difficult part? আচ্ছা, ইন্টারেস্টিং। আম সো I would say যে আমার Google এ ঢোকার পরের ফেজটাও হয়তোবা কিছুটা হলেও কম্পারেবল বুয়েটে ঢোকার পরে। মানে ইটস মানে অ্যানাদার লেভেল, রাইট? তো ধরো যখন আমি বুয়েটে আসি তখন হয়তোবা আমি আমার ক্লাসের টপ ৫ প্রোগ্রামারদের একজন মেবি অর ১০ হুম, I হুম। don't know. বাট স্টিল হয়তোবা I feel good about myself. যখন আমি Okay. বুয়েটে ছিলাম যে if there is something related to programming, I would be really excited যে আমি Okay. এখানে হয়তোবা বাকি অনেকের থেকে বেটার বা আমি হয়তোবা this competitive ব্যাপারটা আসলে তোমাকে অনেক বুস্ট করে, তাই না? হুম, হুম। প্রোগ্রামিং কনটেস্ট করা হয়তোবা একটা সুবিধা যেটা আমি সবাইকে বলে থাকি যে হয়তোবা প্রোগ্রামিং কনটেস্ট করলে ডিরেক্ট কোনো জবে তোমার কাজে লাগতেছে না। মানে হয়তোবা Google এর ইন্টারভিউতে হয়তোবা তোমার কিছুটা কাজে লাগতে পারে। বাট ডে টু ডে ওয়ার্কে প্রোগ্রামিং কনটেস্টের তেমন কোনো বেনিফিটসই নাই। বাট তারপরেও আমরা সবাইকে প্রোগ্রামিং কনটেস্ট কেন করতে বলি? প্রবলেম সলভিং ইজ ওয়ান, বাট দ্য সেকেন্ড থিং ইজ কনফিডেন্স যে তুমি যেহেতু হুম। কম্পিট করতেছো প্রোগ্রামিং কনটেস্টের থ্রুতে অনেকের সাথে, সো ইউ নো ইউর প্লেস যে তুমি হয়তোবা কতটা পারো বা কতটা পারো না, কি গ্যাপস আছে। তো ওই কনফিডেন্স নিয়ে ধরো আমি Google এ আসছি। বাট দেন হ্যাঁ, আমার এক্সপেরিয়েন্স ও ছিল। আমি হয়তোবা তখন ২ বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স নিয়ে আসছি। আ বাট এখানে আসার পর আবার সেই সেম ফিলিংটা আমার ব্যাক করছে যে এখানে ধরো যারা আসছে তারা সবাই ধরো প্রোগ্রামিং কনটেস্টে অনেক ভালো। ইটস নট লাইক বুয়েট যেখানে হয়তো ১০ হ্যাঁ, জন সবচেয়ে ভালো বা ২০ জন সবচেয়ে ভালো। এখানে যারা আসছে তারা সবাই ওই বারটা সবাই ক্রস ভালো। করে আসছে। প্লাস অনেকের অনেক এক্সপেরিয়েন্স আছে। কারো পিএইচডি আছে। সো once again like I felt that imposter syndrome যে আমি চলে আসছি somehow আমি মনে হয় না এখানে সারভাইভ করতে পারবো। তো ওইভাবে আমার স্টার্ট হইছে। বাট যেটা সুবিধা এগেইন লাইক সো বাই দিস টাইম আই নো যে কিভাবে এই সমস্যাটা পার করতে হয়, রাইট? বুয়েটের হ্যাঁ। এক্সপেরিয়েন্সটা আমাকে হেল্প করছে যে জাস্ট গো অ্যান্ড টক উইথ পিপল। তো লাকিলি আমার টিমটা অনেক ভালো ছিল। আমি ১ম যেই টিমে ছিলাম I can name a few person লাইক আমার মনে আছে আমার ম্যানেজার হেনরি। ও আসলে অনেক হেল্প করছে আমাকে। মানে ও অনেক আম কি বলবো? আমার টিমটা সামহাউ অনেক ওপেন মাইন্ডেড ছিল। সো আমি আচ্ছা। ১ম দিকে অনেক হেল্প পাইছি। এটা হচ্ছে হুম, সবচেয়ে হুম। বড় কথা যে আদারওয়াইজ হেল্প না পাইলে আমি অনেক টিম দেখছি যেখানে হয়তোবা নিউ জয়েনার অতটা হেল্প পায় না। হুম, হুম। সো ওদের জন্য হয়তো জিনিসটা স্ট্রাগলিং হয়। বাট আমি আসার পর অনেক হেল্প পাইছি। সো আমার অনবোর্ডিং করতে আমার একটা সমস্যা হয় নাই। অ্যান্ড আই ওয়াজ ওপেন টু দ্যাট হেল্প কারণ আমি জানি যে মানে হেল্প ছাড়া আসলে এই ইম্পোস্টার সিনড্রোম নিয়ে তুমি সারভাইভ করতে অনেক প্যারা খাবা। True. তো এভাবে আমার শুরুটা হইছে অ্যান্ড দেন
আম আরেকটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট যে ওনারশিপ। হুম, হুম। I would say যেটা হয়তোবা আমি অতটা আগে ফিল করি নাই। জিনিসটা আমার এখানে আসার পর হয়তোবা আমার ইমপ্রুভ করা লাগছে। কারণ আম ওনারশিপ জিনিসটা আসলে আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় না। ইউনিভার্সিটি ইজ ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক। লাইক True. you study on your own. Maybe there are some Yeah, group projects and group stuff, projects, but but ওগুলো আসলে অতটা ইফেক্টিভ আমার কাছে মনে হয় নাই আরকি। মানে sometimes you do solo, sometimes maybe প্রজেক্ট অতটা ইন্টারেক্টিভ হয় না। So it doesn't ensure anything. আর সো যেটা হইছে যে এই জিনিসটা আমাকে একটু ঠেকে শেখা লাগছে যে আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, ইট ডাজন্ট মিন যে ওই প্রজেক্টটা ডেলিভারি করাতেই আমার কাজটা শেষ হয়ে গেল। সো ওইটুকু একটা জায়গাতে আমার অনেক গ্যাপ ছিল যে আমি হয়তো বা প্রজেক্ট ডেলিভার করতেছি, কাজ করে ছেড়ে দিচ্ছি, বাট আমি ফলো আপ করতেছি না, বা আমি জিনিসটা লঞ্চ করলাম, জিনিসটা ল্যান্ড হইলো কিনা আমি দেখতেছি না। এই লঞ্চ আর ল্যান্ডের যে ডিফারেন্সটা, যে তুমি জাস্ট ফিচার লঞ্চ করলেই হবে না, এটা কি ঠিকমতো ইউজাররা ইউজ করতেছে, এটা কি ইম্প্যাক্ট ক্রিয়েট করলো, এটা কি সাস্টেইনেবল, এটা কি স্কেলেবল, এটা কি আরো এক্সটেন্ড করা যায়? এটা কি আরো বড়, স্কোপটা কি আরো বড় করা যায়? হুম, সো ওয়ান্স আই স্টার্টেড ডুইং দ্যাট, যে আমি প্রজেক্ট পাইতেছি, প্রজেক্ট করতেছি, শুধু তাই না, আমি প্রজেক্টটা নিয়ে হয়তোবা ওনারশিপটা দেখাচ্ছি যে এদের ইউজারদের কাছে গিয়ে আমি দেখতেছি যে ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আচ্ছা। বা ওদেরকে আরো কোনো এক্সটেনশন লাগবে কিনা, ওদেরকে আরো হুম, কোনো হুম। ফিচার লাগবে কিনা। সো আই থিংক এটা যখন থেকে আমি করা শুরু করছি, এরপর থেকে সবকিছু খুবই ইজি হয়ে গেছে। মানে অ্যাটলিস্ট L3 to L4 জার্নিটা অনেক ইজি হয়ে গেছে, যে আমি আই থিংক এই সুইচটা ফ্লিপ হওয়ার পরে আসলে আমার প্রমোশনটা হইছে আরকি। Interesting. As you said, like in order to like you felt like when you get into Google, যে ওইখানে সবাই like top জায়গা থেকে আসে, right? Everyone is a good উহু, programmer, উহু, they're good. But one thing I noticed, like, but people still struggle, না? Like, Google এ যাওয়ার পরেও মানুষজন struggle করে. And what do you think, in your like opinion, what is the reason that they still struggle, like even before, like after উহু, getting into Google? রাইট। সো ট্রু, মানে তুমি হয়তোবা যখন আমরা ফ্যাং নিয়ে কথা বলতেছি, যখন আমরা হয়তো বিগ টেকে কাজ করতেছি, এরকম কাউকে নিয়ে কথা বলতেছি, অলওয়েজ সি দ্য ব্রাইট পার্ট, রাইট? যে Exactly, এই মানুষটা exactly. কাঁপায়া দিছে, এই মানুষটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে এত টাকা কামাইতেছে, এই মানুষটা তো লাইফ সেট হয়ে গেছে, রাইট? বাট ইফ ইউ আর ইন দ্য ইনার সার্কেল, ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। মানে এখানেও আসলে অনেক অনেক ভ্যারাইটি আছে, রাইট? মানে তুমি এখানে অনেক ইজিলি স্লিপ করতে পারো, তুমি এখানে অনেক ইজিলি রাইজ করতে পারো। সো এটা খুবই স্লিপারি স্লপ আর কি। তুমি হুম, হুম। চলে আসলে আর তুমি যে সবসময় ভালো করতে থাকবা, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু সেট আপ সাম প্রসেসেস। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেও অনেক ক্ষেত্রে স্ট্রাগল করতেছি। আম ইফ ইউ আর হ্যাপি উইথ এ সার্টেইন প্লেস, যে তুমি ধরো যে কাজটা করতেছো এটা নিয়ে তুমি খুশি আছো, দ্যাটস গুড, হুম, দ্যাটস হুম। রিয়েলি গুড। বাট হুম, ইফ ইউ হুম। ওয়ান্ট টু গ্রো ফ্রম দেয়ার, ইটস লাইক গোইং টু দ্য জিম। লাইক তুমি মানে ১০ কেজি ওজন তুললা, হ্যাঁ। তোমার হাত ব্যথা করতেছে। দ্যাট ইজ আ সাইন যে তুমি আসলে গ্রো করতেছো, তোমার মাসল গ্রো করতেছে। সো এই পেইন পয়েন্টটা অলওয়েজই থাকে তুমি যদি গ্রো করতে চাও। বাট থিংস ক্যান স্পাইরাল আউট ভেরি কুইকলি, যে তুমি আম হয়তো ম্যানেজ করতে পারতেছো না মোর রেসপনসিবিলিটি, অথবা তুমি হয়তোবা ঠিকমতো ডেলিভারি করতে পারতেছো না, হয়তোবা প্রায়োরিটাইজ করতে পারতেছো না, হয়তোবা তোমার আম কমিউনিকেশন ঠিক হচ্ছে না। সো অনেকগুলো স্কিল আসলে ধীরে, ধীরে ডেভেলপ করা লাগে, এবং আমরা ধরো যারা প্রোগ্রামিং কনটেক্সট থেকে আসছি, বা টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মানে আই ওন্ট লাই যে জেনারেলি যেমন মানে মি ইনক্লুডেড, যে আমার কাছে মনে হচ্ছে একটু ইন্ট্রোভার্ট থাকি, অথবা একটু হয়তোবা আম প্রসেস নিয়ে একটু কম চিন্তা করি। হুম, প্রবলেম হুম। সলভিং নিয়ে বেশি চিন্তা করি। মানে আমরা প্রবলেম সলভিং কে অনেক ওভার গ্লোরিফাই করে ফেলছি তো। হ্যাঁ। প্রবলেম সলভিং ইজ রিয়েলি ইম্পোর্টেন্ট টুল। প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট টুলস। বাট বেসিক যে টুলগুলা হয়তোবা যেটা নন স্টেম মানুষদের বেশি থাকে, যে সফট স্কিল গুলা। হুম, হুম। এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে যত তুমি হায়ার আপ হবা, প্রবলেম সলভিং স্কিল তো তোমার ভালোই আছে। বাট এই স্কিলগুলো তোমার ধীরে, ধীরে গ্রো করতে হবে। যেখানে অনেকে স্ট্রাগল করে, যে হয়তোবা ও ঠিকমতো বুঝতেছে না যে কিভাবে কমিউনিকেট করতে হবে, হুম, কিভাবে হুম। হয়তোবা তোমার হাতে হয়তোবা ১০ টা কাজ চলে আসছে, তুমি কিভাবে এটাকে প্রায়োরিটাইজ করবা, কিভাবে ডেলিগেট করবা, যে ১০ টা কাজই তোমার করা লাগবে না। হয়তোবা এখান থেকে ৩ টা কাজ তোমার করতে হবে, বাকি ৭ টা সবাই হয়তোবা তুমি ব্রাঞ্চ ডিস্ট্রিবিউট আউট করতে করে দিতে পারে, পারবা, হ্যাঁ। ডিস্ট্রিবিউট করে দিতে পারবা উইথআউট দ্য লস অফ এনি ইমপ্যাক্ট। তো আমার কাছে এটা মনে হচ্ছে, ইফ আই ওয়ান্ট টু ডেসক্রাইব ইট ইন ওয়ান ওয়ার্ড, ইটস অ্যাবাউট সেটিং আপ দ্য প্রসেস। হুম, ইটস হুম। নট অ্যাবাউট জাস্ট প্রবলেম সলভিং, ইটস অলসো অ্যাবাউট দ্য প্রসেস, যেখানে অনেক মানুষ স্ট্রাগল করে। প্রবলেম সলভিং নিয়ে আমি কাউকে স্ট্রাগল করতে দেখি নাই। সবাইকে প্রসেস নিয়ে স্ট্রাগল করতে দেখছি। সো আমার কাছে মনে হচ্ছে টেক মেন্টরশিপ
গুগলে যেটা আমি সুবিধা পাইছি যে আমি ওই যে এগেইন মানে হুম, গুগলের এই কালচারটা অনেক ভালো যে দেয়ার আর সো মেনি মেন্টরশিপ অপশনস মানে ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট স্টিক টু ইউর ওন টিম বাট ইউ ক্যান রিচ আউট টু আদার পিপল ফ্রম আদার টিমস অ্যান্ড গেট দেয়ার পয়েন্ট অফ ভিউজ যে ওদের ওখানে আচ্ছা। কীভাবে প্রসেসগুলো সেট আপ করা মেবি তোমার টিমের জিনিসটা নাই তুমি ওখান থেকে হুম, হুম, শিখে এসে জিনিসটা ইমপ্লিমেন্ট করলা সো আই থিঙ্ক দোজ থিংস রিয়েলি হেল্প বাট আরেকটা জিনিস যেটা আমি মানুষকে স্ট্রাগল করতে দেখছি এগেইন ইনক্লুডিং মি যে এই কথাটা অবশ্য অলরেডি রিপিটেড হয়ে যাচ্ছে যে কনসিস্টেন্সি হুম, ইফ আই গিভ ইউ ওয়ান এক্সাম্পল যে আমার কাছে মনে হয়েছে যে সবসময় আমি আসলে যখন সামনে খুবই একটা ডিফাইন্ড গোল আছে তখন আমি খুব খুব ভালো পুশ করতে পারি সো ফর এক্সাম্পল বুয়েটের এক্সাম এগেইন বা গুগলের ইন্টারভিউ যে আমি বুয়েটের এক্সাম অ্যাডমিশন টেস্টের আগে হয়তো বা 6 মাস আমি জানি যে আমার গোল কি কী করলে আমি কী পাবো কি আমার কি আমার টু ডু লিস্টে আছে সো আই জাস্ট পুশ অন যে 6 মাসে আমি হয়তো বা এখান থেকে এখানে চলে যাচ্ছি হুম, কারণ আমার একটা ক্লিয়ার গোল আছে সেম গোস ফর গুগল ইন্টারভিউ যে দের ইজ এ ক্লিয়ার গোল তুমি জানো যে লিড কোডের প্রবলেম সলভ করতে হবে তুমি অলরেডি প্রোগ্রামিংয়ে ভালো বা মোটামুটি ভালো অ্যান্ড ইউ নো যে এটা করলে তোমার কি হবে ইউ নো যে তুমি ইন্টারভিউটা ভালো করলে তুমি গুগলে অফার পাবা সো থিংস আর প্রি ডিফাইন্ড বাট দ্য প্রবলেম স্টার্টস ওয়েন থিংস আর নট ডিফাইন্ড ধরো তুমি তোমার ডে টু ডে লাইফে কিন্তু ডিফাইন গোল সবসময় থাকে না আজকে সকালে হ্যাঁ, উঠছি হ্যাঁ, হ্যাঁ। আই ডোন্ট নো হাউ দ্য ডে ইজ গোনা এন্ড মানে দ্যার ইজ নো শাইনি গোল টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ডে যে আজকে আমি রাতের বেলায় এতগুলা আই ডোন্ট নো এতগুলা প্রবলেম সলভ করবো বা এতগুলা এতগুলা টাকা পাবো এরকম তো কোনো গোল নাই প্রতিদিন আমরা তো আসলে দিন আনি দিন খাই টাইপের এক্সাক্টলি, ব্যাপারটা না এক্সাক্টলি, স্পেশালি আমাদের রোলটা যেরকম ইটস মোর লাইক লং টার্ম রান মানে ইটস এ এক্সাক্টলি, ম্যারাথন রাইট সো এক্সাক্টলি। এইখানে এই মানুষগুলো একটা স্ট্রাগল করে যারা আসলে গোল ড্রিভেন বা খুব শর্ট টার্ম গোল ড্রিভেন তো আমার কাছে মনে হয়েছে যে সামটাইমস ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ গোল সামটাইমস দেয়ার ইজ নো গোল Just go with the flow. জাস্ট গো উইথ দ্য ফ্লো অর সেট আপ সাম স্মল প্রসেসেস লাইক Okay, আচ্ছা আমি জানি না আজকে আমার দিন কিভাবে শেষ হবে বাট অ্যাটলিস্ট আমি এই কাজটা করব আই okay. ডোন্ট হুম, আই ডোন্ট এক্সপেক্ট এনি আউটকাম বাট আমি এই দুইটা টাস্ক সলভ করব বা okay, আমি এই হ্যাবিটটা ক্রিয়েট করব বা আমি এই হ্যাবিটটা স্টার্ট করব আমি এই okay. বইটা শুরু করব সো এই টাইপের কনসিস্টেন্সি টাইপের ব্যাপারটা তোমাকে ধরে রাখতে হবে যে তুমি হয়তো বা অনেকদিন ধরে প্রমোশন পাচ্ছ না বাট কিপ ডুইং ইয়ার ওয়ার্ক কিপ লার্নিং Okay. যে আমি হয়তো বা প্রমোশন পাচ্ছি না বাট মেবি আমি আমার স্কিল ডেভেলপ করতেছি না মেবি আই ওয়ান্স আই ডেভেলপ দ্যাট স্কিল উইথ দ্য কনসিস্টেন্সি ডে টু ডে হয়তো বা আমি আমার কিছু সিস্টেম ডিজাইন আর্কিটেকচারাল রিসোর্সেস পড়তেছি কিছু সাইড প্রজেক্ট করতেছি হয়তো বা আমার কারেন্ট প্রজেক্টের সে স্কোপটা নাই আচ্ছা। সো ওভার দ্য টাইম আই থিঙ্ক you You start seeing that researching that. path and then you can push on again so Okay. consistency is the other thing that I want that I'm still learning and Okay. I think that's the lacking in many people who struggle So ভাইয়া, why we stress so much যদিও আমরা কোনো physical work করি না টেক জবে, but still we stressed a lot and মানুষজন বেশি complain করে about work life balance. Mhm. And how do you manage by yourself, like for an example, like interesting মানে এটা বলে শুরু করতে চাই যে it's not true যে I am managing well mhm, মানে I'm also one of the victims যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অথবা ভালো যাচ্ছে না সো আই এম নট সেইং যে আমি একটি কিওর পেয়ে গেছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক ভালো হয়ে গেছে সামহাও বাট স্টিল ইটস ইন্টারেস্টিং কোয়েশ্চেন ফর মি কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি যেহেতু এটা নিয়ে প্রবলেমে আছে সো আই ক্যান শেয়ার মাই জার্নি সোফার যে আমি Mhm. কী কী ট্রাই করতেছি এবং ফেল করতেছি অথবা কিছুটা কাজে লাগতেছে তো রিসেন্টলি আসলে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স এবং আমার আশেপাশের মানুষের এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সো তুমি আমাকে দুইটা কোয়েশ্চেন আস্ক করছো ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেন খারাপ এবং স্ট্রেস কেন এত বেশি exactly. গিভেন যে আমাদের জবটা তো অনেক চিল হওয়ার কথা আমরা তো হ্যাঁ। বসেই থাকি সারাদিন একটা কম্পিউটারের সামনে মন চাইলো একটু হয়তো বা ইউটিউব ছেড়ে দেখলাম বা মন চাইলো একটু গেম খেললাম এমন একবার হয়েছে যে বাসায় বসে কাজ করতেছি ভালো লাগতেছে না একটু ফিফা খেলে নিলাম অফিসের মাঝখানে সো দোজ পার্কস আর দেয়ার বাট আই থিঙ্ক these all kind of in combination contributes to this work life balance problem so স্ট্রেসটা আসে আমার কাছে মনে হয় যে এই সেন্স থেকে যে আনলাইক ডে টু ডে জব ডাক্তারদের মতো অথবা I'm not mentioning ডাক্তার মানে ইটস অ্যান এক্সাম্পল লাইক ডাক্তারের জব বলো অথবা তুমি ব্যাংকের জব বলো Mhm. অথবা এনি ট্র্যাডিশনাল জব মানে যে কোনো জব
টেক জব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবের আগে জবগুলা মেইনলি এরকম ছিল যে মোরলেস তুমি যদি এন্ট্রি লেভেলে ঢুকো অথবা তুমি মানে আম, অথবা ক্যারিয়ার স্টার্টিং পয়েন্টে আসো, ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, লাইক স্ট্রেট ফরওয়ার্ড ইন দ্য সেন্স যে তোমার কাজটা অথবা কমপ্লিকেটেড বাট তোমার স্কোপটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। মানে তুমি ধরো তুমি ডাক্তার, সো ইউ নো যে তুমি আজকে 15টা রোগী দেখবা, প্রত্যেকটা কেস ইন্ডিপেন্ডেন্ট অন ইটস ওন, হয়তোবা তোমার কিছু হিস্ট্রি দেখা লাগতেছে বাট মোরলেস কাজগুলা ডিফাইন্ড যে তুমি এই রোগীটা আজকে আসবে, সোকে এক্সিট করার জন্য তোকে কিছু গাইডেন্স দেওয়া লাগবে, কিছু টেস্ট দিতে হবে, ওর কেসটা বুঝা লাগবে, জেনারেলি তুমি একটা প্যাটার্নে ফেলাইতে পারবা এবং ওভার দ্য টাইম ইট বিকামস রিপিটেটিভ অ্যান্ড ইউ বিকাম ফাস্টার অ্যান্ড ফাস্টার অ্যাট ইউর জব। ইটস নট গোনা বি দ্য মোস্ট ইন্টারেস্টিং টু ইউ অ্যাট দ্যাট পয়েন্ট, বাট মোর অর লেস জিনিসটা অনেক ডিফাইন্ড এবং স্কোপটা বেশ ওয়েল ডিফাইন্ড, এক্সপেকটেশনটা খুব ওয়েল ডিফাইন্ড যে ইটস অ্যাবাউট the patient comes to you and you just treat them or give them some recommendation. The expectation is very clear, the contract is pretty clear. But software engineering job on the other hand, the STEM job, I compare it more towards the creative jobs like content creation or like an artist. It's not like there is an expectation to your book that you are writing, or there is an expectation to the art that you are making or a film that you are making. It's like that you create your own expectation, you have that flexibility, you have that power. So that also the vice that creates this stress, because তুমি ধরো একটা প্রজেক্ট পাইলা আচ্ছা এবং তুমি গ্রো করতে চাও, ইটস নট লাইক তুমি সারা জীবন L3 বা L4 থাকতে চাও, সো ইউ ওয়ান্ট টু অলসো কন্ট্রিবিউট মোর অ্যান্ড মোর। সো তোমার হাতে যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আসতেছে, ইটস মোর লাইক অ্যান আর্ট। There are some ideas that you have what might be in that. There are some requirements probably যে ঠিক আছে এই ছবিটা হয়তো বা I don't know মডার্ন, ওই যে তোমার মডার্ন স্টাইলে আঁকাইতে হবে বা যে কি বলে এটাকে অ্যাবস্ট্রাক্ট স্টাইলে আঁকাইতে হবে। সো দেয়ার সাম ফ্রেমওয়ার্ক যে তোমাকে তোমার হয়তো বা আর্ট হাউস থেকে বলছো যে তুমি আমাকে এই জনরার একটা আর্ট আঁকাই দাও। সো কিছু রিকোয়ারমেন্ট আছে বাট ইটস প্রিটি মানে ওপেন এন্ডেড আর কি। সো যেটা হয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবগুলো আসলে ইজিলি এক্সপেকটেশন যদি তুমি ঠিকমতো সেট আপ করতে না পারো তোমার প্রজেক্ট থেকে, ইট ক্যান স্পাইরাল ইনটু ইয়োর লাইফ। লাইক তুমি অফিসে 8 ঘন্টা কাজ করে আসছো, বাট তোমার কাজ কিন্তু শেষ হয় নাই, তোমার মাথায় চলতেছে যে আচ্ছা এটার পরে তো এটা করলে মনে হয় ভালো হইতো, বা এটা তো আসলে ওই জায়গাটাতে মনে হয় একটা আটকায় যাবে, বা এখানে মনে হয় একটা বাগ ক্রিয়েট হওয়ার চান্স আছে, এইটাকে মানে একটু ওইদিকে দিতে পারলে ভালো হইতো, এই জিনিসটাকে আরেকটু পারফেক্ট করতে পারলে ভালো হতো। ইটস লাইক আর্ট, মানে ইটস নট লাইক যে তুমি রোগীকে নিয়ে চিন্তা করতেছো যে ওর এই সুইটা মনে হয় একটু ভালো করে দিলে হয়তো ভালো হতো। মেবি আই ডোন্ট নো, মেবি এরকম সিচুয়েশন হইতে পারে, বাট জেনারেলি হয়তো বা এটা লাইকলি না অতটা। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ সো ফ্লেক্সিবল যে এক্সপেকটেশন সেট করাটা অনেক ডিফিকাল্ট। সো ল্যাক অফ এক্সপেকটেশন আমার কাছে মনে হয়েছে যে স্ট্রেসের একটা বড় কারণ, যে ইউ ডোন্ট নো হোয়াটস দ্য এন্ড গোল, এবং ইট কাইন্ড অফ কিপস ইউ আপ অ্যাট নাইট। তো আমার কাছে মনে হয়েছে যে স্ট্রেসটা ওইখান থেকে আসে, যে তুমি আসলে যখন একটা জবে ঢুকতেছো, একটা প্রজেক্ট পাইলা, তুমি আসলে জানো না যে কি দিলে তোমার বস সঙ্গে সঙ্গে খুশি হবে। সো আমার কাছে মনে হচ্ছে নিউ জয়েনার যারা বা যারা একটা নতুন প্রজেক্টে ঢুকতেছে, ওদের এই এক্সপেকটেশনটা সেট করতে অনেক টাইম লাগে তাদের আসলে আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রেসটা অনেক বেশি থাকে। কারণ হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড ইটস অলসো সামটাইমস ট্রু যে হয়তোবা সব টিম ভালো না, হয়তোবা ইটস এ রিয়েলিটি যে তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স খারাপ, তুমি হয়তোবা কাজ নিয়ে ভালোই এক্সপেকটেশন সেট করে রাখতে পারতেছো, বাট ইটস জাস্ট দ্যাট এক্সপেকটেশন গুলাই অনেক খারাপ বা অনেক আনরিয়ালিস্টিক। সো ওইরকম সিচুয়েশন একটু আনফর্চুনেট, মেবি ইউ লুক ফর সামহার এলস, মানে জবের তো অভাব নাই, সো তুমি আসলে লুক ফর সাম আদার প্রজেক্ট, লুক ফর সাম আদার কোম্পানি, যদি তোমার কাছে মনে হয় যে তোমার কারেন্ট সিচুয়েশনটা তোমার ফেভারে নাই। সো তখন তুমি মানে ইউ টক উইথ পিপল, ইউ ট্রাই টু অ্যাসেস এটা কি তোমার এক্সপেকটেশনের গ্যাপ নাকি তোমার আসলেই টিমটা খারাপ। সো আই থিঙ্ক এগেইন টক টু পিপল, যেটা অনেকেই করে না, চুপ করে বসে থাকে এবং অনেক স্ট্রেস নেয় যে তোমাকে দিতেই হবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এভরিথিং, ইউ ক্যান সে নো অ্যান্ড দ্যাট গিভস ইউ পাওয়ার। যে সামটাইমস আমি দেখছি যে তুমি অনেক কাজ করলা বাট স্টিল তুমি প্রমোশন পাচ্ছ না, বিকজ ইউ ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন্স, বাট সামটাইমস ইউ জাস্ট পুশ ব্যাক সাম স্টাফ। কিছু প্রজেক্ট তুমি বললো যে না এটা এখন করার দরকার নাই, বা এটা এখন এটা না করে অথবা ওটা করলে বেটার হবে, ইউ স্টার্ট মেকিং দোজ ডিসিশনস, অ্যান্ড মেবি ওইটা দিয়েই তোমার বসের কাছে তুমি আরো বেশি ফেভার পাইতেছো আর কি। সো ask, challenge the requirements, set up some expectations, and talk to people. These are the 3 things I think I learned in this journey. Okay, so let's go to our next segment, AI and logical thinking, right?
because as we were talking about problem solving and Mhm. other stuff. So as far as I know, like you you like to think logically, right? Every programmer, like as we are, right? We like to think logically. And কখনো কি এমন হয়েছে যে মানে খুব বেশি বিশ্লেষণ করতে গিয়ে you feel like you're lost? I would say যে আমাকে নিয়ে one of the common complaints হচ্ছে এটা। মানে আম আমার অফিসে বলো অথবা আমার ডে টু ডে লাইফেও বলো, দেখা যাচ্ছে বাসায় কোনো একটা জিনিস নিয়ে ডিসিশন মেক করা লাগবে বা আমরা কিছু না একটা কথা বলতেছি, হয়তোবা জিনিসটা অনেক বেশি অ্যানালিটিক্যালি নিয়ে ফেললাম। সো অনেক বেশি ব্রাঞ্চ আউট হয়ে যাচ্ছে অথবা কিন্তু আমি হয়তোবা হিউম্যান ফ্যাক্টর গুলো সামটাইমস মিস করে যাচ্ছি। মানে এই জিনিসগুলো হয়তোবা আমার আপব্রিঙ্গিং থেকেই বলো বা আমার ওভারঅল লাইফ স্টাইল থেকেই বলো, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আমি অনেকবারই, সো আই ডোন্ট নো যে কোনো স্পেসিফিক ঘটনা তোমাকে কিভাবে বলবো যে অতিরিক্ত এনালাইসিস করতে গিয়ে আম ঝামেলায় পড়ে গেছি। বাট এরকম আমার ডে টু ডে লাইফে অনেকই হয়। ধর ফর আচ্ছা। এক্সাম্পল আমি এমন হয়েছে যে আমার ফ্যামিলি মেম্বার কেউ একজন অসুস্থ। সো আমাকে ডাক্তারের কাছে নিতে হবে। প্রিটি হাই স্টেক রাইট? যে আমাকে যাইতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে। বাসায় আর কেউ নাই নেওয়ার মতো। সো অফ কোর্স আমাকে নিয়ে যাইতে হবে। যেহেতু এটা আমার দায়িত্বে চলে আসছে, সো এখন আমাকে অনেক ম্যাথ করা লাগতেছে যে কোন ডাক্তারের কাছে গেলে সাকসেস রেট কেমন হবে? আচ্ছা। এখন সবার থেকে ফিডব্যাক নেওয়া, আমাদের সিচুয়েশন এর সাথে ওইটা কতটা খাপ খায়। আমি বসে এমন হয়েছে যে আমি ChatGPT র কাছে অনেকগুলো কোয়েশ্চেন করে অনেকগুলা ইকুয়েশন বাইর করতেছি যে কোন, কোন পার্টিকুলার আ হসপিটাল ফ্যাসিলিটিতে আমাদের আম আমাদের কি বলে অ্যালাইনমেন্টটা সবচেয়ে ভালো হয়। এইটা করতে, করতেই দেখা যাচ্ছে যে আমার এক্সট্রা ২-৩ দিন লেগে গেছে জাস্ট ডিসিশন মেক করতে। কারণ আমি কোন ডিসিশন নিয়ে হ্যাপি হতে পারতেছি না। আচ্ছা। আ আমি কি আরো ডিগ ডাউন করতেছি, আরো ডিগ ডাউন করতেছি। সো তুমি আসলে সামটাইমস আসলে মানে আমার কাছে মনে হচ্ছে এসব সিচুয়েশনে একটা কুইকার ডিসিশন নিয়ে ফেলে দেন জিনিসটাকে ইটারেট করাটা বেটার মনে হইছে আরকি। ট্রু, যে ডাক্তারের ট্রু। কাছে গেলাম ইন কেস ভালো না লাগে লেটস ট্রাই দ্য নেক্সট অপশন রাদার দ্যান লুকিং ফর দ্য পারফেক্ট অপশন আরকি। ওকে। সো এমন অফিসেও এরকম হইছে। ফর এক্সাম্পল যে আমি আমাকে বলা হইছে যে তুমি কোন একটা কনফিগারেশন চেঞ্জ করতে হবে। লাইক কোন একটা কনফিগারেশন চেঞ্জ করার কারণে লেটস সে তোমার ইদার এটা ইউজারের একটা এক্সপেরিয়েন্স খারাপ করে আরেকটা এক্সপেরিয়েন্স ভালো করবে। হুম। না হলে ওই আরেকটা এক্সপেরিয়েন্সকে ভালো করে আরেকটা এক্সপেরিয়েন্সকে খারাপ করবে। সো ইটস লাইক you have two features A and B and there is a configuration that kind of contradicts both of them. Like হ্যাঁ। হয় A এর সুইচ অন হবে নাহলে B এর সুইচ বি অন এর হবে সুইচ অন অথবা হবে। তাদের এক্সপেরিয়েন্স লেভেলটা চেঞ্জ হবে। সো there is a contention between these two হুম, হুম। features depending on that config. এখন আমার সমস্যা হইছে আমাকে এটা দিছে। আ কোনো সার্টেন ওই সময়টাতে ওটার আসলে ওরকম কোনো স্ট্রিক্ট ডেডলাইন ছিল না। জাস্ট একটা প্রজেক্ট হিসাবে দিছে। আমি তখন আচ্ছা, কেবল জয়েন করছি আচ্ছা। আরকি। মানে কেবল জয়েন করছি বলতে লেটস সে আমি তখন ৪-৫ মাস হইছে আরকি। ওইটা আমার ইনিশিয়াল ১ম মেজর প্রজেক্ট গুলার একটা। তো ওই এক কনফিগ চেঞ্জ করা নিয়ে আমি প্রায় ১৮ পেজের একটা ডিজাইন ডক লিখছি। 18 পেজেস। হ্যাঁ, ওহ মাই গড! কারণ ওই ওই কনফিগারেশন আরো অনেকগুলা সিস্টেমকে এফেক্ট করে আচ্ছা। এবং দেয়ার ইস নো ওয়ান ক্লিয়ার অ্যান্সার। তুমি যে অ্যান্সার ধরো তুমি ১ম ফেজ এনালাইসিস করে তুমি ৪ টা পাইলা। ৪ টা কনফিগারেশন অপশন পাইলা। বাট ৪ টাই খুব কাছাকাছি। ৪ টারই ঝামেলা আছে। সো লেটস ডু নেক্সট লেয়ার অফ এনালিসিস। সো আমি দেখা যাচ্ছে যে ১৮ পেজের ডিজাইন ডক লিখে বিশাল ম্যাথ-ট্যাথ করে আমি পুরো ইন্টিগ্রেশন, প্রবাবিলিটি, স্ট্যাট সব করে ফাইনালি দেখা যাচ্ছে যে ২ টা অপশন বাইর করছি। স্টিল দেয়ার ইস নো ওয়ান ক্লিয়ার অপশন আরকি। তো ইন্টারেস্টিং। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সময় এটা আসলে ডিজাইন ডকটা অনেক ভালো ছিল। বাট আমার ম্যানেজার একটু আনস্যাটিসফাইড ছিল যে এত টাইম আমরা কেন ইনভেস্ট করলাম বা এত আচ্ছা, এফোর্ট আমরা কেন ইনভেস্ট করলাম। আচ্ছা। সো দেন আই লার্নড ফ্রম হিম মানে যে স্টার্ট উইথ স্মল, গেট ফিডব্যাকস আর্লিয়ার এবং Then you দেন make ইউ the ইটারেট changes. ওভার ইট Exactly, আরকি। সো ডোন্ট স্ট্রেস অ্যাবাউট দোজ exactly. স্মল ডিটেইলস টু মাচ। আচ্ছা। Okay, ভাইয়া, let's talk on AI, right? Because that's its hot topic right now in the world. আমরা like daily life AI use করতেছি, right? And every day. So what's your take on this AI race? ইন জেনারেল আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা অনেক বেশি কুইকলি আগায় যাচ্ছে যতটা ভাবছিলাম তার থেকে। হয়তোবা ২ বছর আগেও আমি এআই নিয়ে এতটা কনফিডেন্ট ছিলাম না বা এতটা আশাবাদী ছিলাম না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এআই অনেক বেশি হ্যালুসিনেট করতো বা এখনো করে এবং মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা I would say অ্যাপ্লিকেশন গুলার যেটা সবচেয়ে বড় একটা স্ট্রেংথ যে অ্যাকুরেসি। ইটস অলওয়েজ রাইট। মানে
if it's there, the data is there, it's never wrong, it's never ইটস রিলায়েবল আর কি। মানুষজনের ধরো তুমি কারো মাথায় কিছু একটা আছে, এটা হয়তোবা ভুল হইতে পারে, চলে যেতে পারে, Mm-hmm. বাট সফটওয়্যারে যেটা আছে এটা অলওয়েজই তোমাকে রাইট অ্যান্সারটাই দিবে। সো ওই জিনিসটা আর কি এআই এর মধ্যে একটু কম। এআই তো আসলে অনেক কিছু পার্সেন্ট দেখা যাচ্ছে ও হ্যালুসিনেট করে, কিছু জিনিসপাতি মেকআপ করে ফেলে, সো তুমি ওর উপর রিলাই করতে পারবে না। সো Mm-hmm. রিলায়েন্সের যে ব্যাপারটা ছিল ওটা নিয়ে আমি একটু ডাউটফুল ছিলাম। কিন্তু এখন যতটা ইমপ্রুভ করছে, স্পেশালি লাস্ট ৬ মাসে আমি নিজে অনেক বেশি ইউজ করতেছি। অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। হ্যাঁ, sometimes 5% টাইম আমাকে মিসগাইড করে। ওদিনকে দেখা যাচ্ছে যে আমার একটা লেটস সে একটা লেজার ট্যাগ বুক দেওয়ার কথা ছিল। আমি জাস্ট ব্লাইন্ডলি এআই কে জিজ্ঞেস করছি যে, "কোনটাতে যাবো? কোনটাতে গেলে আমাদের পার্টিকুলার গ্রুপের জন্য সবচেয়ে ভালো হবে?" আমাকে এমন একটা জায়গাতে দিছে যেটা আসলে ভালো হয় নাই ইভেনচুয়ালি। Mm. সো সবসময় হয়তোবা কারেক্ট না, Interesting. বাট Mm-hmm. আই থিংক ওভারঅল যে পরিমাণ ইমপ্রুভমেন্ট হইছে এবং ও যতটা নলেজকে যতটা আরকি ইফেক্টিভলি ডেলিভার করতে পারতেছে, নট অ্যাকুরেটলি অল দ্য টাইম, বাট ওই সার্চ করার থেকে এখন আসলে তুমি তোমার পারফেক্ট কোয়েশ্চেনটা দিয়ে যেভাবে ইন্টারেক্ট করতে পারতেছো, একদম ডিটেইলড ওকে বুঝাইতে Mm-hmm. পারতেছো যে তুমি কি চাও। আই থিংক আমার কাছে মনে হচ্ছে যে এটাই ফিউচার। Interesting. Okay. So what do you think like about the job market, right? কারণ AI আসার পরে জব মার্কেটে অনেক চেঞ্জ আসছে, right? How it's shaping the market. ওকে, সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেশ কুইকলি শেপ করতেছে, মানে মার্কেট অলরেডি অনেক কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা ২ বছর আগেও যেটা আমি ভাবি নাই যে আম এত তাড়াতাড়ি এই জিনিসটা শিফট হবে এগেইন। মানে আমার এক্সপেকটেশন এর থেকে অনেক কুইকলি জিনিসটা আগায় যাচ্ছে। সো আই ডোন্ট নো যে ইন ফিউচার জিনিসটা আরো কত কুইকলি ইভলভ করবে। আ কিন্তু আমার ডে টু ডে লাইফে, সো আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস। লাইক ইটস নট দ্যাট আমি অনেক মানুষের সাথে কথা বলছি এই পার্টিকুলার টপিকটা নিয়ে। বাট আমি আমার ডে টু ডে লাইফে যেটা দেখতেছি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আম আমার কাছে মনে হচ্ছে যে এন্ট্রি লেভেল যে জবগুলা ছিল, সেগুলা ইদার ওগুলার বার অনেক হাই হয়ে যাচ্ছে অথবা ওগুলা একটু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। সো আই থিংক এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যে কাজগুলা ছিল, যে ওরা আসলে আম ধরো ওদেরকে তুমি একটা ডিজাইন ডক দিয়ে দিলা, ওদেরকে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দিলা। ও আসলে কোড করে ফেলতেছে। দেন তুমি রিভিউ করতেছো সেগুলা। Mm-hmm. এটাই কিন্তু মেইনলি মানে এন্ট্রি লেভেলের কাজটা কিন্তু এটাই, রাইট? এটাই, যে right. দে ডু দ্য ওয়ার্ক, ইউ রিভিউ দেম, ইউ সেট দ্য রিকোয়ারমেন্টস, ইউ সেট দ্য এক্সপেকটেশন। সো আমরা এখন দেখা যাচ্ছে যে এআই কে যেভাবে ইউজ করতেছি কিন্তু খুব সিমিলার ওয়েতে ইউজ করতেছি। আমি Exactly. এদিনকেও হইছে যে আমি হয়তোবা জেমিনাই কে বলতেছি যে এই হলো আমার এক্সপেকটেশন। খুবই রাফলি আমি একটা ছোটখাটো একটা প্রোগ্রামের জন্য কি লাগবে? সেটার জন্য ওকে একটা ইয়ে দিছি, ওকে একটা আম স্পেসিফিকেশন দিয়ে দিছি। এক্সপেকটেশন কি, রিকোয়ারমেন্ট কি এবং কিছু হালকা গাইডলাইন যে এভাবে করতে হবে। সো দেখা যাচ্ছে আমি এজেন্টিক এআই ইউজ করতেছি। সো দেখা Mm-hmm. যাচ্ছে যে ও সুন্দর মতো ফাইল-টাইল ঘেঁটে কোথায় কি চেঞ্জ করা লাগবে, আবার টেস্ট রান করে দেখতেছে যে আ কোন টেস্টগুলো চলতেছে না সেগুলো আবার ফিক্স করো। সো ২-৩ ঘন্টা পর ও একটা চেঞ্জ লিস্ট ধরো ক্রিয়েট করছে। যেখানে ধরো অনেকগুলা ভুল, অনেক জায়গাতে ঝামেলা। বাট সেটা তো এক্সপেক্টেড। একটা এন্ট্রি Expected, লেভেল right. ইঞ্জিনিয়ারের কাছেও সেটা এক্সপেক্টেড এবং ভুলগুলো Mm-hmm. ঠিক করার মাধ্যমে আরো শিখতেছে। ধীরে, ধীরে জিনিসটা আরো অ্যাকুরেসি আরো বাড়তেছে। সো আই থিংক অলরেডি আমি বলতে পারি যে আমার কাজে কোডিং এর আম প্রভাব অনেকখানি কমে গেছে। হয়তোবা Interesting. আমি কোডের Okay. হয়তোবা ডিটেইলড যে বাগগুলো আছে যেটা হয়তোবা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড সেগুলো হয়তো আমি স্টিল দেখতেছি। বাট কোডিং আই থিংক আর লাগতেছে না। এখন আমরা অনেক বেশি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলি, ওইভাবে কথা বলতেছি। সো দ্য শিফট ইজ মোর টুয়ার্ডস দোজ Mm-hmm. আই উড সে ডিজাইন স্কিলস এবং আ ভিশন স্কিলস আরকি, যে তুমি প্রোডাক্ট নিয়ে কতটা ভাবতে পারতেছো। সো Mm-hmm. প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ইজ বিকামিং মোর ইম্পোর্টেন্ট দ্যান Important. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। Exactly. Exactly. Okay. Interesting. The next question would be really another interesting one. Of course, as you're working in Google, right? Where is Google in AI race? Of course, maintaining the confidentiality. আম সো তুমি যদি রিসেন্ট এআই বেঞ্চমার্ক গুলা দেখো, আম তুমি দেখবা যে জেমিনাইয়ের রিসেন্ট মডেলগুলো অলওয়েজ ১ বা ২ এই আছে। Mm-hmm. হয়তোবা নেক্সট যখন আবার তোমার OpenAI আরেকটা মডেল বের করবে O4, এখন তো কি O4.5 আসবে হ্যাঁ, সামনে, রাইট? সো ওটা যখন বের হবে হয়তোবা আবার একটু চেঞ্জ হবে এদিক ওদিক। বাট আই থিংক রাইট নাও
খুবই টাইট রেস চলতেছে আচ্ছা। এবং প্রতিদিনই নতুন মডেল বের হচ্ছে এবং ও আরেকজনকে বিট করতেছে। বাট আই উড সে যে জেমিনাইয়ের স্টার্টিংটা ইউ অল নো যে একটু শেকি হইছে। বাট জেমিনাই এখন আই থিংক বেশ ভালো কম্পিট করতেছে। তুমি যদি রিসেন্ট বেঞ্চমার্কগুলো দেখো দেখবা যে জেমিনাই আসলেই সবগুলো স্পেশালি প্রবলেম সলভিং এরিনাতে যেটা মোস্ট হুম, ডিফিকাল্ট ওখানে বেশ ভালো আগায় আছে বাকিদের থেকে। ওকে। মেবি গ্রক রিসেন্টলি একটা মডেল বের করছে যে গ্রক মেবি একটু আগায় যাইতেছে বা হুম, এরকম। হুম। বাট এগেইন মানে খুবই খুবই টাইট ক্লোজ রেস, কম্পিটিশন হ্যাঁ। আরকি। হ্যাঁ। Interesting, interesting. So, what do you think, like, in terms of like AI, right? We're talking about AI, how it's going to shape the market, the job, the whole society, right? But another interesting part, how it's going to shape the money, like how you can even earn right now. You can even earn money with the AI, right? হুম, হুম। So how it's going to shape the economy? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আম আমার কাছে মনে হয় যে এট লিস্ট আমি এক্সপার্ট না। এগেইন লাইক ফিন্যান্স আমার এরিয়া না। সো আমি আসলে আ খুব যা বলতেছি খুব যে কনফিডেন্টলি বলতেছি তা না। বাট আমার কাছে মনে হয়েছে যে যেটুকু আমি ছোটখাটো ইনভেস্টমেন্ট করছি বা আমি যখন চিন্তা করছি যে আমি কিভাবে আরো বেশি টাকা কামাইতে পারি, আরো কিছু ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি টাকা-পয়সা কামানোর। আমার কাছে মনে হয়েছে যে মানুষের সাইকোলজি বুঝতে পারাটা অনেক ইম্পোর্টেন্ট। যে মানুষ কি চায়? Mm-hmm. মানুষের কোথায় সমস্যা আছে? So there are two types of human psychology. One is individual human psychology. Another is the mass Mass psychology. যে psychology. what's the psychology in aggregate? Mm-hmm. AI is gonna kill that second how do I say this second Second part type of the আর কি yeah. যে Okay. AI is really good at understanding people in aggregate because ওর Mm-hmm. কাছে অনেক ডেটা আছে। মানুষ ইন্ডিভিজুয়ালি যতটা আনপ্রেডিক্টেবল অ্যাজ এ কালেকটিভ কিন্তু ওরা ততটাই প্রেডিক্টেবল। তুমি জানো যে True. এত পার্সেন্ট মানুষের এই জিনিস লাগবে, এত পার্সেন্ট মানুষের ওই জিনিস লাগবে। Exactly. সো আই থিংক এখনো তুমি যদি বলো এআই অনেক প্যাটার্নই ধরতে পারতেছে না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অলরেডি বড় টাকা যেখানে আছে, বড় হেজ ফান্ডগুলা অথবা বড় ব্যাংকগুলা, ওরা কিন্তু যতটুকু আমি রিসেন্টলি খেয়াল করছি যে ওরা কিন্তু কোয়ান্টের মধ্যে ওদের যে কোয়ান্ট সেকশনগুলো থাকে, Mm-hmm. রাইট? যেগুলো হচ্ছে Mm-hmm. আগে ধরে চশমা পরা Mm-hmm. চাইনিজ মানুষজন ম্যাথ Mm. করতো। ম্যাথ করে ওরা মার্কেট ক্রিয়েট করার ট্রাই করতো। ওখানে ওরা এখন সবগুলাতে এআই খুব হেভিলি ইউজ করে। সো এআই True. যত বড় এআই এর বিজনেসগুলা যে তৈরি হচ্ছে এটার বড় একটা পোর্শন কিন্তু এখন এই ফিনান্সিয়াল সেক্টরগুলোতে। Yes. Okay. Interesting. Since we're talking about finance, right? So I like as I know you personally, you also do some investment, right? So from programmer to investor, how how it happened? Like what was the journey? I would say মানে আমি যদি নিজেকে ইনভেস্টর দাবি করি তাহলে আসলে এটা খুবই মানে এটা ইটস নট গোনা বি ইটস নট গোনা বি জাস্টিস টু দোজ পিপল যারা আসলে ট্রু ইনভেস্টার্স। বাট আমি বলবো যে আই স্টার্টেড আই ক্যান Okay. প্রাউডলি সে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট এই মার্কেটে যে ঢুকছি বা ছোটোখাটো করে ইনভেস্ট করা শুরু করছি মানে আই থিঙ্ক এভরিওয়ান শুড ডু দ্যাট। মানে এভরিওয়ান শুড ডু অ্যান্ড লার্ন দিস বেসিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস এবং ইনভেস্টমেন্ট মার্কেট নিয়ে সবারই কিছু আইডিয়া থাকা উচিত। আম আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন আমি আসলে খুব বেশি টাইম স্পেন্ড করি না ইনভেস্টমেন্ট তে। আমার স্ট্র্যাটেজিটা খুবই কনসিস্টেন্ট। সো আমি আসলে কম টাইমই দেই। Okay. বাট জিনিসটা মোস্টলি শুরু হয়েছে যে ওই এগেইন সবকিছু টাকা দিয়ে শুরু হয়, টাকা রাইট? দিয়ে, এভরিথিং ইজ হ্যাঁ। অ্যাবাউট মানি। আমার প্রোগ্রামিং শুরু হয়েছে টাকার জন্য। সো Exactly. গুগলে চাকরি করি তারপরে আসলে মানুষজন মনে করে যে কত কোটি টাকা কামাইতেছি। বাট আসলে টাকা-পয়সা এত বেশি ভালো না। সো দেখা যাচ্ছে যে অনেক আম খরচাপাতি হয়ে যায়, এদিক ওদিক চলে যায়। সো মাঝে মধ্যে মনে হয় যে কি আরেকটা সেকেন্ড জব করব কিনা? সো আই থিংক ঐরকম একটা সিচুয়েশন থেকে মনে হয়েছে যে ধরো আচ্ছা দেখি। মানে আমি তখন Revolut অ্যাপ ইউজ করা শুরু করছি কেবল। সো Mhm. Revolut এ দেখতাম যে ইজিলি তুমি ইনভেস্ট করতে পারো। তোমার কিছু টাকা থাকলেও তুমি হুম। কিছু কমন স্টকে ইনভেস্ট করতে হ্যাঁ, পারো। সো হ্যাঁ। ওইভাবেই আমার শুরু হইছে। আমি জাস্ট Revolut এর অ্যাপটা এক্সপ্লোর করতে গিয়ে দেখছি যে এখানে ইনভেস্ট করা যায়। সো আই জাস্ট স্টার্টেড উইথ buying some small amount of crypto and small amount of S&P Interesting, 500. সো interesting. ওইভাবেই আমার শুরু হইছে আরকি। যখন আমরা টাকা পয়সার কথা বলতেছি, I just remember one story from you, যে you lost $8,000 in one night, right? If I'm not wrong. And ওই রাতে কি হইছিল? And how you lost money in 2 hours, like that much of big amount, and how did you bounce back even?
মানে ওইটার কথা চিন্তা করলে এখনো দেখা যাচ্ছে যে আমার মানে মানে আমার বুকটা কেঁপে ওঠে যে ৮,০০০ ইউএসডি মানে প্রায় ৩২-৩৫,০০০ স্লটই, যেটা হইতেছে লাইক আমার ১০ ওই লাখ সময়ের ডিরেক্টলি পুরো সেভিংস আর কি। ওই অলমোস্ট। টাইমে হ্যাঁ, মানে অনেক বেশি একটা ব্যাপার, অনেক বড় এক্সাক্টলি। একটা ব্যাপার। আম সো যেটা হইছে যে সো এটা হচ্ছে ১ বছর পরে। I আচ্ছা, আচ্ছা। started investing mid 2023. সো ১ম এ আমার হাত অনেক কাঁপতো। একটু টাকা দিব, ধর ১০০ zloty ইনভেস্ট করব। হায়, হায়! এখান থেকে যদি ৫ zloty চলে যায় বা ১০ zloty হ্যাঁ, চলে যায়। মানে আমি ইনভেস্টমেন্ট নিয়ে খুব একটা কি বলব যে খুব একটা সেফ ফিল করতাম না তখনও। লাইক অল আদার পিপল যারা ইনভেস্টমেন্ট শুরু করে নাই। বাট দেন আই গট মোর কনফিডেন্ট। আমি একটু করে টাকা দিচ্ছি। S&P 500 একটু বাড়তেছে, ক্রিপ্টো একটু বাড়তেছে। সো তখন মার্কেটটা ডাউন ছিল। যখন আমি শুরু করছি মার্কেট ডাউন ছিল। সো তখন আমি এত টেকনিক্যালিটি বুঝতাম না। সো আমি ইনভেস্ট করতেছি, আসতেছে। সো আই বিকাম মোর গ্রিডি, রাইট? তো ওয়ান মানে 1 ইয়ার লেটার, যে এই টাইমটাতে যখনকার কথা তুমি বলতেছো, সো 1 ইয়ার ব্যাক ফ্রম নাও, গত বছরের জুনের দিকে। সো ওই সময়টাতে আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি প্রচুর ক্রিপ্টোতে ইনভেস্ট করতেছিলাম। কারণ লাইক ক্রিপ্টো ইজ সো ভলাটাইল যে তুমি হুম, হুম। আসলে, and volatility helps to gain quickly. যদি তুমি রাইট জায়গাতে রাইট মুভ দিতে পারো। যে একটা স্টক সকালবেলায় ১০০ তো রাতের বেলায় ৫০। রাতের বেলায় ৫০ তো সকালবেলায় আবার ১০০। সো আবার ইফ ইউ ১০০। বাই এট দ্য লো অ্যান্ড সেল এট দ্য হাই, তুমি কিন্তু একদিনে $৫০ করে কামাইতেছো পার স্টক। সো ইফ ইউ হ্যাভ 10 স্টকস দেন ইউ আর আর্নিং $500 পার ডে, রাইট? ইয়েস। তো ঐরকম একটা ফেজে আমি ছিলাম যে মার্কেট তখন অনেক আম ডাউন থেকে অনেক আপ হচ্ছে। হুম, সো আমি তখন শর্ট করতাম ক্রিপ্টো। আচ্ছা। সো একটা ধর আমি আমার Binance এ গিয়ে দেখতাম টপ ১০০ টা আ টপ ১০ টা ক্রিপ্টো কি আছে যেগুলো হুম, হুম। আজকে 20%, 30%, 50% গেইন করছে, ওগুলা গিয়ে আমি শর্ট করতাম। সো এইভাবে আমি ওই মাসটাতে প্রায় প্রতিদিন হিসাব করলে 500 to 1000 USD আর্ন করছি, যেটা কিনা আমার মাসের সেলারির প্রায় ৩-৪ গুণেরও বেশি বা আরো বেশি। দিস ইস ক্রেজি। সো ওকে। আই বিকাম সো গ্রিডি যে একটা সময় আমার মনে আছে যে আমার ফ্রেন্ডরা মানে বলতে পারবে যে আমি বলতেছিলাম এত টাকা আমি কই রাখবো? মানে এত বেশি টাকা পাইতেছিলাম যে আই স্টার্টেড বাইং অল দ্য র‍্যান্ডম শিটস, যে আমি একটা আচ্ছা। আইপ্যাড কিনছি, একটা আইফোন কিনছি, মানে র‍্যান্ডম যে ঘড়িটা কিনছি এটাও তখন। আমি আসলে স্মার্ট ওয়াচ তখন অতটা মানে পছন্দ করতাম না। হুম, হুম। ভাবছি এত টাকা আমি কই রাখবো? এত টাকা আসতেছে কেমন জানি লাগতেছে। সো আই bought some আহা! random shit. বাট যেটা হইছে যে লাইক ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্য লং রান। রান। মানে দিস সর্ট এক্সাক্টলি। অফ ট্রাইং টু ক্যাচ দ্য মার্কেট, লাইক সবসময় বাইতে লোতে বাই করবা, হাইতে সেল করে, ইট ডাজন্ট ওয়ার্ক। সো আই বট দিস ওয়ান ক্রিপ্টো, আই শর্টেড দিস ওয়ান ক্রিপ্টো, যেটা আহা! কিনা ৩০ ইউএসডি থেকে ১০০ ইউএসডি তে চলে গেছে একদিনে। ইটস প্রিটি নো ব্রেইনার যেটা আম নামবে এরপরে, রাইট? রাইট। সো আমি ১০০ তে কিনছি। সো ওই সময় আরেকটা জিনিস যেটা হইছে যে ওই একটা মাস যে ছিল ওই সময় আমি একটু কেবল প্রোমো পাইছিলাম তখন। আচ্ছা, সো আচ্ছা, তখন আমার অনেক ছুটি ছিল। আমি অনেক আচ্ছা, চিলে ছিলাম। তখন স্পেনে ট্রিপও দিছিলাম। আচ্ছা। তো আমার হাতে অনেক টাইম ছিল। সো আমি এক্সাক্টলি। মানে একটা জিনিস তুমি বুঝতে পারতেছো যে তুমি যদি সবসময় মানে মার্কেট ক্যাচ করতেছো তো কি পরিমাণ টাইম তোমার ইনভেস্ট করা লাগবে। ট্রু। প্রতি ৫ মিনিট পর আমি একবার করে ফোন চেক করতাম। হ্যাঁ। সো ওই টাইমটা আমার ছিল না যখন জুন মাস শুরু হইলো। কারণ তখন আমার সব ছুটি শেষ। আমি তখন অফিসে ব্যাক করছি। সকালবেলায় আমি শর্ট করে গেছি। ভাবছি যে আচ্ছা ঠিক আছে, কি আর হবে, নামবেই তো। এক্সাক্টলি। রাতের বেলায় আসছি, ওটা ১০০ থেকে ৩০০ তে চলে গেছে। ও অ্যান্ড ডিউরিং দিস টাইম যত বাড়ছে আমি তত বেশি করে আরো শর্ট করছি যে ১০০ থেকে ২০০ তে গেছে তাহলে তো আরো নামবে। আমি ২ গুণ লাভ করব। সো আমি আরো শর্ট করছি। করতে ৩০০ তে যখন গেছে আমার হোল ব্যাংক অ্যাকাউন্টের যত সেভিংস সব আমি ওখানে দিয়ে দিছি। অ্যান্ড আই ওয়াজ অলমোস্ট গোনা কল মাই ফ্রেন্ড যে তোর কাছ থেকে কিছু টাকা দিবি যাতে আমি এখানে দিতে পারি, যাতে আমার এটা না ইয়ে হয়ে যায়, লিকুইডেটেড না হয়ে যায়। হুম, হুম। কিন্তু সেটা আমি আর করার সাহস হয় নাই। আমি আমার ওয়াইফের থেকে পর্যন্ত টাকা নিয়ে এখানে দিছি আরকি। সো ইন দি এন্ড ৩২০ এ গিয়ে ও ক্র্যাশ করছে। বাট আমি ৩০০ তে সেল করে দিছি। ওয়াও! সো এভাবে আমি ৮,০০০ ইউএসডি হারাইছি এক রাতে। জাস্ট এক রাতে। বাট দ্য ফান ফ্যাক্ট ইস দ্যাট আমি যদি আর ৪-৫ ঘন্টা ওয়েট করতে পারতাম, হোল্ড করতে পারতাম, আরো কিছু টাকা এনে I would have gained 20K, কারণ ওটা ক্র্যাশ করে ওখান থেকে আবার 40 না 50 তে চলে আসছিল। Oh, সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। interesting. Okay. This is really interesting story. Like হ্যাঁ, to সো go back, right? মানে আই থিংক যে তুমি বড় লস না করা পর্যন্ত হ্যাঁ, কখনো হ্যাঁ। মার্কেট বুঝবা না। ইউ হ্যাভ টু Exactly, ওয়েট ফর exactly, দ্যাট ফার্স্ট লস, তারপরে তুমি ম্যাচুরিটি exactly, গেইন করবা। exactly. তো Yeah, this ইয়া brings my next question. Like, what was your like most profitable investment? সবথেকে বেশি কোনটা প্রফিটেবল ছিল? আই উড সে এখন যদি আমি নেট প্রফিটের কথা বলি, হুম, হুম।
মানে ওই একটা মাস তো অনেক প্রফিট হ্যাঁ, হইছে, হ্যাঁ, বাট হ্যাঁ। ওটা ছিল ফ্লুক বলবো আমি। এক্সাক্টলি। বাট এরপর আমি একটু শান্ত হইছি। আমি এখন মানে আর ওরকম ভোলাটাইল মার্কেটে ইনভেস্ট করি না। আমি এখন মোর স্টেবল স্টকগুলোতে ইনভেস্ট করি। তো আমি বলব যে আমার আ রিসেন্ট কিছু ইনসিডেন্টের পর অনেক বেশি লাভ হইছে। যেরকম ধরো ট্রাম্প যখন ইলেকশনে জিতছে, তার আগে দিয়েই আমি টেসলাতে অনেক ইনভেস্ট করে রাখছিলাম। বিকজ আচ্ছা, আই হ্যাড এ গাট ফিলিং যে এবার জিতবে ট্রাম্প। এবং ট্রাম্প আচ্ছা। জিতলে ইলন মাস্কের স্টক অনেক পাম্প হবে। সো ওইখানে আমি অনেক বড় লাভ করছিলাম। আই থিংক আমার প্রায় 50% ক্যাশই ওখানে ইনভেস্ট করছিলাম। সো ওখানে প্রায় আমি Oh, আই okay. থিংক প্রায় 40-50% গেইন করছিলাম। Interesting. Okay. অ্যান্ড দেন রিসেন্টলি যেটা হয়েছে যে রিসেন্ট মার্কেট ক্র্যাশ, তুমি যদি দেখে হ্যাঁ, থাকো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্রাম্প যে ট্যারিফের হ্যাঁ, হ্যাঁ। হোল ড্রামাটা করলো, ওই টাইমটাতে আমি বুঝছি যে মানে মার্কেট যেহেতু আমি প্রতিদিনই ঘাটতেছি, হ্যাঁ। সো আমি মোটামুটি বুঝছি যে এটা আসলে এটা জাস্ট একটা প্লয় আর কি। হুম, হুম। তো আমি হচ্ছে যে আম, যত ডিপে গেছে আমি তত বাই করছি। তো আমি হচ্ছে ওই সময় আমার বোনাস-টোনাসও পাইছি। ধরো মার্চ মাসে আসলে আমাদের অফিসের তুমি যেই বছরের বোনাসগুলা পাও বা আচ্ছা, এগুলা পাও, ওগুলোও পাইছি। সো ওগুলা সহ হচ্ছে যে আমি ওই ডিপে অনেক বাই করছি আরকি। আচ্ছা। তো এই দুটাতে আমার ভালো লাভ হইছে। সো আই উড সে গত ১ বছরে আমার স্লো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে প্রায় 50% প্লাস গেইন আরকি। Okay. That's really interesting. Yeah, since we're talking about profitable investment, right? But we want to also talk about যে এমন কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন আছে যেটা নিয়ে আপনি এখনো আফসোস করেন? আম আই উড সে যে কিছুটা যেরকম মানে এগুলো মানে আফসোস করা বলতে আসলে আমি এখনো ওই ক্রিপ্টোর ফেজটা নিয়ে একটু বেশি আফসোস করি যে আচ্ছা। তখন আসলে আমি আম ভাবছি যে আমি মার্কেট বুঝে ফেলছি। সো আই থিংক যে এইভাবেই চলতে থাকবে। সো আই থিংক ওই সময়টাতে আমি অনেক টাইম ইনভেস্ট করছি, অনেকগুলো টাকা হারাইছি। সো আই থিংক ওইটাই প্রবাবলি স্টিল সবচেয়ে আ খারাপ লস আমি বলব। বাট এর বাইরেও কিছু ভুল করছি। যেরকম ধরো আমি অনেক টাকা ইনভেস্ট করছিলাম ইয়েতে, তোমার আম কি বলে? কোন একটা সেমিকন্ডাক্টর আম আ ইয়েতে কোম্পানিতে। কোম্পানিতে। NVIDIA ছাড়াও আসলে অনেকগুলো ছোট, ছোট হ্যাঁ, সেমিকন্ডাক্টর হ্যাঁ। কোম্পানি তখন আ রাইজ করতেছিল গত বছরে। সো তখন আমি অনেকগুলাতে জাস্ট আচ্ছা। হচ্ছে তোমার আম অনেকগুলোতে অনেক, অনেক বেশি টাকা ইনভেস্ট করছি। বাট আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা আরেকটু বোঝা উচিত ছিল যে ওকে, সেমিকন্ডাক্টর মানেই যে ও লাভ করবে তা না। সো ওকে। আমি আসলে তখন আসলে আমি ফিন্যান্সিয়াল প্রোফাইল গুলো অতটা দেখতাম না। বাট এখন হ্যাঁ, আসলে একটু দেখে শুনে ইনভেস্ট করি আরকি। হ্যাঁ। As we're talking about investment, do you have like some sort of like fixed investment strategy? আপনার কি কোনো ফিক্স কোনো ইনভেস্ট স্ট্র্যাটেজি আছে বা যেটা আপনি ফলো করতেছেন? হু, হু। সো আমি এখন যেটা ফলো করতেছি সেটা হচ্ছে যে আমি ইন এ ওয়ে DCA করতেছি। কারণ আচ্ছা। DCA আসলে লং রানে আই উড সে সাস্টেইনেবল। কারণ আসলে মার্কেট এত বেশি তুমি টাইম করতে পারবা হুম, না। হুম, মার্কেট টাইম করাটা খুবই ডিফিকাল্ট। এবং আমি ফার্স্টে ট্রাই করতেছিলাম ধরো তোমার শর্ট সেলিং এর যে ব্যাপারটা, হুম, যে হুম। র‍্যাপিড শর্ট সেলিং অনেকটা তুমি বলতে পারো ডে ট্রেডিং এর মতোই আরকি, যে আমি আ কি বলবো? যে টেকনিক্যালস এনালাইসিস করতেছিলাম যে ক্যান্ডেল হুম, হুম, চার্ট হুম। গুলা বুঝার চেষ্টা করা এবং ওটার উপর বেস করে এত মিনিটের মধ্যে বা এত ঘন্টার মধ্যে কোনটা নামবে বা উঠবে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করা। বাট ঝামেলা হচ্ছে যে ওখানে কিছুটা গেইন আসে। বাট ওটাকে ইউটিলাইজ করার জন্য যেই পরিমাণ রিস্ক নেওয়া লাগে ওটা worth it না তোমার এই ছোট আচ্ছা। মানিতে। সো ওইটাতে জেতার জন্য আসলে অনেক টাকা লাগবে। এগুলো হুম। আসলে হেজ ফান্ড যেগুলো আছে হ্যাঁ, ওদের জন্য হ্যাঁ। এই স্ট্র্যাটেজি গুলো অনেক ভালো। টেকনিক্যাল ড্রিভেন আম আচ্ছা। আম এনালাইসিস গুলা। বাট আমাদের তো অত টাকা নাই। হ্যাঁ, সো ট্রু। আমাদের আসলে এই এত ছোট ভোলাটিলিটি, এত পরিশ্রম করে তুমি যেটা পাবা ওটা আসলে আরো মানে এটা ব্রেক ইভেন করে না। হুম, আমার অনেক টাইম যাচ্ছিল, সো আমি ওইখান হুম, থেকে হুম। সরে আসছি। এখন আমি যেটা করি যে DCA মানে পিওর সিম্পল DCA, যে আমি প্রতি মাসে আ সরি প্রতি ২ উইক পর, পর আমি হচ্ছে যে একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা মার্কেটে ইনফ্লো করি। তো আমার পোর্টফোলিওতে ইনফ্লো করি। এইটা বাট প্লাস আমি একটু রিব্যালেন্সিং রাখি আরকি। সো যেটা হয় যে আমি মানে জিনিসটা এরকম যে ২ সপ্তাহ যায়। ২ সপ্তাহ পর, পর আমার একটা মিটিং সেট করা আছে নিজের সাথে। যে আমি ওখানে ফার্স্ট এ টাকাটা ইয়ে করি, হুম। আ ইনফ্লো করি, DCA টা করি। অ্যান্ড দেন আমার পোর্টফোলিওটাকে একটু শাফল করি। আচ্ছা। শাফল করি বেসড অন আমার এই ২ উইকের যে নলেজ, যে ওকে। লেটস সে এই মানে খুব বেশি শাফল করি না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বড় যে স্টকগুলো আছে ধরো হুম, হুম। Nvidia বা Tesla অথবা তোমার Microsoft বা যেগুলো মানে মানে সবচেয়ে বড়, বড় স্টক যেগুলো ট্র্যাডিশনাল স্টক হুম, হুম। যেগুলা,
ওগুলা আমি ধরে রাখছি যে আসলে আমার হিসাব বলা যে ওগুলো আসলে মোটামুটি লং রানে এখনো ঠিক আছে। আচ্ছা। সো ওগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। বাট ছোট, ছোট কিছু বেট নেই মাঝখানে। ধরো মাঝখানে ফার্স্ট সোলার নামে একটা কোম্পানিতে ইনভেস্ট করছিলাম যে ওরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ হুম, হুম। করতেছে। সো তখন মাঝখানে যখন টাইমটা আসলো, ট্রাম্পের ওই টাইমটা আসলো, তখনকার টাইম থেকে কথা হচ্ছিল যে সামনে যেরকম যুদ্ধ অবস্থা চলতেছে, তেলের উপরে হুম। একটা ঝামেলা, মানে তেল নিয়ে সাস্টেইনেবল থাকবে না মার্কেট। সো তখন হঠাৎ করে তোমার ওই টাইমটার আগে দিয়ে আমি একটু ইয়েতে ইনভেস্ট করছিলাম আরকি, যে রিনিউয়েবল এনার্জি আচ্ছা, সেক্টরগুলোতে। আচ্ছা। তো ওইটা আবার এখন একটু ডাই ডাউন হয়ে গেছে বিকজ হ্যাঁ। এখন আবার যুদ্ধগুলা মানে স্টেবল একটু পর্যায়ে স্টেবল হইছে আলহামদুলিল্লাহ, এবং ধরো ট্রাম্পের ওই ট্যারিফের হুম। কাণ্ডটাও হইছে। সো রিনিউয়েবল এনার্জি লং রানে হয়তো ভালো হয়, বাট রাইট নাও আমি আবার ওখান থেকে একটু সরে আসছি। আচ্ছা, সো আচ্ছা। দেখা যাচ্ছে আমি উইকে আমি কিছু অ্যাপ ইউজ করি, লাইক ট্রেডিং ভিউ একটা হুম, অ্যাপ হুম। ইউজ করি, ওদের সাবস্ক্রিপশন নিছে যে ওখানে তুমি বিভিন্ন স্টকের হুম, হুম। অনেক ফিনান্সিয়াল প্রপার্টিজ দেখতে পারবা, লাইক আচ্ছা। নট দোজ ক্যান্ডেলস, লাইক আচ্ছা, দে আচ্ছা, আর আচ্ছা। লাইক লং টার্ম ফিনান্সিয়াল গ্রোথ, আচ্ছা। not about. So I don't look at the stocks anymore, I look at the actual. It sounds Actual cliche, like it sounds like Warren Buffett, but I learned it from him যে you should look at the company, not the stock. হুম, হুম। সো এখন আমি কোম্পানির ফিনান্সিয়ালস যদি ভালো থাকে, কোম্পানির প্রফিট মার্জিন যদি ভালো থাকে, কোম্পানির ক্যাশ ইনফ্লো যদি ভালো থাকে, কোম্পানির যদি নতুন নতুন ম্যানেজমেন্টে কোনো সমস্যা হুম, না হুম। থাকে, ফর এক্সাম্পল ধরো বোয়িংয়ে, ফর এক্সাম্পল বোয়িং আমার হ্যাঁ। স্টকে ইনভেস্টমেন্ট ছিল, বাট বোয়িংয়ের ম্যানেজমেন্টের যে অবস্থা, প্লাস এখন অনেক কেলেঙ্কারি বের হইতেছে, সো বোয়িং থেকে আমি সব স্টক সরাই নিছি। তো আমি হালাল দেখে নেই, কারণ আমি ধরে নিচ্ছি যে হালাল ইনভেস্টমেন্টগুলাই লং টার্মে, মানে আমার ফেইথ আমাকে যেটা হুম। বলে যে এগুলাই সাস্টেইনেবল হবে। যে আমি প্যালান্টিয়ারে ইনভেস্টমেন্ট করি না, যদিও প্যালান্টিয়ার হ্যাঁ, 500% আপ হয়েছে সিন্স লাস্ট 2 ইয়ার্স। এক্সাক্টলি। প্যালান্টিয়ারে আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই। সো যেগুলো আমার কাছে মোটামুটি হালাল মনে হয়, ওগুলোতে আমি একটু আমার নিউজগুলো আমি ফলো করি প্রতি উইকে। আচ্ছা। বাসায় আসার পর অফিস থেকে হুম, ধর হুম। আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা জাস্ট একটু নিউজগুলো পড়ি। কোন কোম্পানির কি অবস্থা, এবং আমি ওই কোম্পানিগুলোর ফিন্যান্সিয়ালগুলো ট্র্যাক করে আমি জাস্ট রিব্যালেন্স করার দরকার হলে রিব্যালেন্স করি। Interesting. সো এটাই। Interesting. Have you ever thought to become a full-time investor? অনেস্টলি স্পিকিং হ্যাঁ, গত বছরের ওই টাইমটাতে আচ্ছা। যখন আমি ৳500 করে কামাচ্ছিলাম, $500 করে কামাচ্ছিলাম Every day. প্রতিদিন। Exactly. সো তখন আসলে আমি মাঝখানে ভাবতেছিলাম যে চাকরি-বাকরি করে কি হবে? মানে আমি I don't know, মাসে আমি যে আর্ন করি তার থেকে প্রতিদিন 500, মানে you earn 15K পার মান্থ। 15K মানে 60,000 zloty, মানে I earn Exactly. much less than that. তো Exactly. কি দরকার আমার এত কষ্ট করে চাকরি করার? তখন আমি ভাবছিলাম যে আমি আ আরেকটু বেশি, এটলিস্ট ফুল টাইম না হইলেও এটলিস্ট মানে হাফ টাইম অথবা মেজর টাইম ইনভেস্টর হওয়া। তো বাট এগেইন, মানে হুম, like I হুম, felt হুম। after that shock, I felt like I Exactly. don't know anything, like I feel like Jon Snow, যে I know nothing. আচ্ছা, তো ওই ক্যান্ডেল বুঝে আর ওই ২-১ টা করে, এটাকে খুবই, মানে আমার কাছে মনে হয় যে মেটাফিজিক্যাল মনে হয় যে এটা আচ্ছা, আচ্ছা, স্ক্যাম আরকি, যে আচ্ছা। those doesn't work in the long run. তো ওইজন্য আমি একটু আবার ব্যাক করছি যে না, আসলে ট্রেডিং মেবি আমি হয়তোবা উম এটাতে মানে এটাতে এত ইনভেস্ট করা হয়তোবা আমার হুম, জন্য ঠিক হুম। না। জাস্ট ওই ডিসিএ এবং একটু নলেজ রাখা, এটাই ভালো। I should rather, so I think ইনভেস্টর না, বাট I want to be some sort of semi businessman, যে আচ্ছা, আমি আচ্ছা। আসলে I want to invest in my, like invest in a small startups that I know হুম, হুম। about. Like for example, বাংলাদেশে একটা ছেলের সাথে রিসেন্টলি কথা হচ্ছিল যে ও আরকি বাংলাদেশের হেলথ কেয়ার নিয়ে ছোটখাটো কিছু কাজ করতে আচ্ছা। চাইতেছে। সো why invest in all of my money in Nvidia or some হ্যাঁ, health, হ্যাঁ, হ্যাঁ। some pharmaceutical company from America where I can invest much cheaper in Bangladesh, যেখানে পরিচিত মানুষজন দের সাথে ইনভেস্ট করতেছি। সো ওখানে আমার হয়তোবা কিছু ইনপুট দেওয়ারও জায়গা থাকতেছে। সো এই মডেলটা আমার খুব ভালো লাগে যে লাইক it's not like Interesting. angel investing, but more involved investing, যে আমি ছোট একটা অপরচুনিটি দেখতেছি, কিছু টাকা লাগবে, আমি কিছু টাকা দিলাম এবং আমি কিছু আইডিয়া দিলাম। Okay. সো ওইরকম কিছু জিনিসপাতি Interesting. ট্রাই করতেছি। অ্যান্ড প্লাস দ্য আদার পার্ট ইজ দ্যাট, ওই পার্টটা যে আমার যে স্ট্র্যাটেজিগুলো আমি ইউজ করতেছি এবং ফেইল করতেছি, আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছে ইটস বিকজ অফ মাই inaccuracies, যে আচ্ছা। আমি, মানে দ্য আদার পার্ট, যে নট হ্যাঁ, দ্য এক্সাক্টলি, বিজনেস, বাট এক্সাক্টলি। দ্যাট ফ্যান্সি শর্ট সেলিং আহা, অ্যান্ড আহা। $500 পার ডে। আমি এক্সাক্টলি। পুরোপুরি আশা ছেড়ে দিই নাই। I feel like one flaw that I had there, আমার টেকনিক্যালস হয়তোবা ঠিক ছিল, আমার স্ট্র্যাটেজি হয়তোবা খুব একটা খারাপ ছিল না। ৳১ কম ছিল। সো দ্যাটস ওয়ান থিং, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে আমার inaccuracy থাকে। যে আচ্ছা। জিনিসটা এখন করা দরকার, আমি যদি ৫ সেকেন্ড পরে করি অথবা ৫ মিনিট পরে করি, ইটস নট গোনা ওয়ার্ক। ওকে। সো
ওইখানে এগেইন কে হেল্প করবে? Your bots. মানে you have to bots are flawless. মানে if you have a strategy, if you write a bot with that, it's gonna work. Exactly. My next question was exactly about that. Like, are you working on some sort of like AI trading bot that would help you like in the future eventually? রাইট নাও লাকিলি মানে আমার ওয়াইফ হচ্ছে যে ওর মাস্টার্স হচ্ছে ডেটা সায়েন্স প্লাস ইকোনমিক্স। Mm-hmm. সো ওর কারেন্ট রিসার্চ টপিকও হচ্ছে যে এটাই যে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ে কীভাবে প্যাটার্ন ম্যাচিং এবং প্যাটার্ন রিকগনিশন এবং মেশিন লার্নিং ইউজ করা যায়। Mm-hmm. সো ওর সাথে আমি একটা কোলাবোরেটিভ প্রজেক্ট করতেছি এখনো, মানে এখনো Okay. অতটা আলোর মুখ দেখে নাই। আচ্ছা। বাট আমরা কিছু রিসার্চ পেপার ফলো করে দেখতেছি যে অনেকেই এটা নিয়ে কাজ করতেছে যে হুম। কিভাবে তুমি মাল্টি মডেল না রাদার তুমি কতগুলা, ধরো তুমি কিছুটা ডিপ লার্নিং ইউজ করলা, কিছুটা হুম। এলএলএম ইউজ করলা, সো অনেক সোর্স থেকে মাল্টি মডেল বট ইউজ করা আর কি। সো কিছু বট Interesting. থাকবে যে নিউজের উপর অ্যানালাইসিস করবে, কিছু বট থাকবে ও জাস্ট ক্যান্ডেল প্যাটার্নগুলোর উপর অ্যানালাইসিস করবে, কিছু বট থাকবে ও হচ্ছে মোর বিয়ারিশ, কিছু বট থাকবে ও মোর বুলিশ। Mhm. সো ইটস নট ওয়ান বট বাট ইটস এ ফেডারেশন অফ বটস Federation যাদের of এক একটা bots, এক yeah. রকম স্কিল সেট থাকবে। সো মোর লাইক পিপল, সো ওরা মিলে একটা ডিসিশন নিবে আর কি। আচ্ছা। সো আমরা এখন ওটার মানে এখনো এক্সপেরিমেন্টেশন পর্যায়ে আছি, বাট আই উড সে এখনো লাভের মুখ দেখি না, এখনো লসেই Okay. আছে আর কি। এগুলো রান করতে Interesting. আমার যেই ক্লাউডে যে ক্লাস্টার রান করা লাগে ওখানেই আমার বেশি খরচ যায় রাদার প্রফিটের Earning থেকে। the money, right? Okay, interesting. And like how you were like doing investment and like working in like one of the big tech, how you were like managing those two at the same time? I would say hard to manage, but and I'm not saying that I'm managing well, but আমার কাছে মনে হচ্ছে since then I moved to DCA, I think I just don't waste that much time on Instagram or on Facebook. Rather, I but I spend more time on like Financial Times or Twitter. Okay. And even when I'm on Instagram, like I changed the algorithm towards that. Like I now see more posts about investing and market analysis and Interesting. YouTube as well. So I think it's part of my ecosystem right now. So I don't actively Interesting. invest time, but ওই যে যেটা বললাম যে উইকেন্ডের একটা পোর্শন রেখে দিই জাস্ট এই ইনভেস্টমেন্ট পার্টগুলোকে এক্সিকিউট করার জন্য। সো ওইটাই Okay. মানে এর থেকে বেশি Yeah. টাইম দিই না। Interesting. And as also we know like current market hype, right, about like Nvidia, investing in Nvidia, or like companies like who are working with AI like Scale AI, or like companies OpenAI, right? Do you think like it's some sort of bubble, or like it is the future? I mean, the sector is not a bubble. Okay. I mean, in the long run, it's not a bubble. What is a bubble? Like, তুমি যদি .com বাবলের কথা চিন্তা করো, হ্যাঁ, it was a bubble. Like 1998 থেকে 2001 পর্যন্ত S&P 500 দুই গুণের বেশি বাড়ছে, and then it came down to like 0.8 or something. So that was a crash. That was a bubble. I get it. But now where those companies are, they are back 3 Again, times, 4 yeah. times higher. Exactly. So how many years a person live? I think on average, let's say someone lives 50, 60 years. So if you start investing at 30, and if this is your retirement plan, like I think we are all saving money for retirement in a way, or Exactly. for future, right? Exactly. So if you can hold on to your money for 10 years, like why do you care about the bubble? Like S&P 500 crashed in 2001 and it came back to the same place, I think around 2010 or 11. So in 10 years it recovered. Okay. And that was too a long time because of the 2008 crash and things like that. So you don't know what's going to happen. But I think I believe that AI is going to change a lot of things. At least recent 6 months, it made me believe that AI is going to be the thing. So I am really still bullish on AI and data infrastructure stocks. Interesting. And what's your thought about, since we're talking about investing on stocks and like commodities and other stuff in cryptos, but also another part we know that like investing in real estate, right? That returns a lot of percentages, right? Right. So, and currently you're living in Europe, right? What's your thought on this? Like, আপনি কি এখন ইউরোপে প্রপার্টিতে ইনভেস্ট করবেন নাকি রেন্ট করবেন? Like which you would invest? Like, right. What's your thought on this? So it's interesting that you ask me, কারণ এইটা নিয়ে আমি মনে হয় গত 3-4 মাস আগে একটা ছোটখাটো প্রোগ্রাম লিখছিলাম just to simulate যে what's the better decision, because you should be data driven. You should not just should not have hunch about your investment. Investment is not about hunch. তো
বাট আইডিয়াগুলো চারপাশে ছিল যে আমাকে কোন একজন ভাই অনেকেই আমাকে বলতেছিল হুম, যে এখানে তুমি এত টাকা দিয়ে রেন্ট নিচ্ছ, হুম, এটা তো মর্গেজে দিলেই তুমি আসলে তোমার রেন্ট আর দেওয়া লাগতেছে না। বাট এখানে অনেক ফ্যাক্টর আছে। লাইক তোমার তুমি যে প্রপার্টি কিনতেছো, ইটস নট লাইক ল্যান্ড যে ইটস গোনা হুম, জাস্ট হুম, গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ। প্রপার্টিজ দে হ্যাভ সাম ডিপ্রিসিয়েশন, স্পেশালি ইন পোল্যান্ড। কারণ পোল্যান্ড ইন পেপার এখানে রেন্ট করার থেকে এখানে মার্কেট প্রপার্টি কেনা অনেক, এখানে অনেক ওয়েবসাইট আছে যেখানে এই হ্যাঁ, হ্যাঁ, রেশিওটা ওরা বলে যে রেন্টের হ্যাঁ, থেকে বায়ের কত বছরের রেন্ট দিয়ে তুমি বাই করতে পারবা। সো ওই নাম্বারটা এক্সাক্টলি। পোল্যান্ডে সম্ভবত ১১ আর ১২, আচ্ছা। হুইচ ইজ প্রিটি লো। লাইক হুম, হুম, অনেক জায়গাতে আই থিংক ইফ ইউ গো টু ফ্রান্স, আই থিংক ইটস ইজিলি ওভার 20 or 30. হুম, হুম, In Dubai even higher. ট্রু। পোল্যান্ড, বাংলাদেশ, টু বি অনেস্ট এগুলো জায়গাতে অনেক কম। রেন্টের থেকে হুম, হুম, প্রপার্টি অনেক চিপার, কিছুটা চিপার। হুম, হুম, পোল্যান্ড বোধহয় বাংলাদেশ থেকেও আরো চিপার। হুম, হুম, সো ওই সেন্স থেকে দেখা, বাট স্টিল আ সমস্যা হচ্ছে যে পোল্যান্ডের রে রে পোল্যান্ডে কেন এত বুম হইছে রিয়াল এস্টেটের? কারণ দ্য ওয়ার অ্যান্ড এভরিথিং। সো এখন যে স্টেটটা আমরা দেখতেছি এটা আসলে একটা, এটাকে তুমি বলতে পারো বাবল। আচ্ছা। লাইক পোল্যান্ড ইজ নট AI stock যে ইটস gonna be the thing এক্সাক্টলি। in for the future. But on the other hand, I'm hopeful about Poland কারণ পোল্যান্ড হচ্ছে যে স্টিল অনেক ডেভেলপ করতেছে। সো হুম, হুম, ইন জেনারেল এখানে ইনভেস্ট করা ভালো, বাট নট রাইট নাও ফর মি। ওকে, কারণ আমার এখনো বাসা কেনার অতটা মানে, so what my equation suggested is that still my investment strategy is better than rental, ওকে, at least currently. কারণ ইনভেস্টমেন্ট S&P 500 ও যদি আমি রেখে দেই ওই আমার ডাউন পেমেন্টের হুম, টাকাটা, হুম, আমি সব হিসাব নিকাশ করে ডাউন পেমেন্টে কত ইন্টারেস্ট, এখানকার প্রপার্টি ডিপ্রিসিয়েশন ভ্যালু কতটা হবে, অ্যাপ্রিসিয়েশন কতটা হবে, সব হিসাব করে দেখছি যে ইফ ইউ ক্যান বাই এর প্রপার্টি অ্যাট 40% or more down payment, almost like you pay half almost from your pocket right now, হুম, হুম, and then take 50% loan. That's the optimal point to buy a property right now. আচ্ছা, But I don't have that, first of all. I don't have that much money. And second, I don't have that need. আচ্ছা। Like, I think one big part of buying an apartment, at least Is your the first yeah, apartment, is yeah, the feeling. Like, the you are feeling. going to live there. It's going to make Yeah, your exactly. own place. I don't have that yet. So I personally, I don't want to invest right now, but that was my number. Like if you have 40 or 50% down payment, that's a good So investment. if I'm getting it right, so right now, what is the more important is like financial freedom, right? Mhm, Like this is more like important than like buying a property, mhm. or like at the end, like everyone wants Right, like financial freedom, right? right. So yeah, in terms of like financial freedom, like as we're talking about it, like what's your like retirement plan? Like when you think like you're gonna be like, okay, now I'm all right, now Mhm, I'm gonna settle down, I'm mhm. gonna enjoy my life, or like you'll be like, nah, আমার আরো করতে হবে, and I would go far away, like you know. I think I'm more of the latter group than the আচ্ছা, former. Like I don't think, I don't know, it's maybe how this, like how it may be into where I come from. Like আচ্ছা, people don't retire. Like we true. have always this need of supporting our family and increasing our place in the world. Mm-hmm. But that being said, I feel like if you are in tech, your opportunities are limitless. So I don't think there is True. a point to retire in terms of retire. But maybe at some point I don't want to work for some corporation. Like I want to work on my own project. Own personal So it's thing. more about not retirement, but about the financial security, so that I Okay. can take whatever decision I want to take at 60 or 50, right? So my goal is more like that, that I want to be financially free. That is my main goal, not retire to that sense. Um, plan uh, plan আসলে খুব যে ভালো প্ল্যান আছে তা না। I আচ্ছা, think still my main goal is to get higher and higher up in my current career and push forward. That is the main investment that I am having, like in my work. I don't know, it's a pretty cliche answer, but I don't have any other thought process right now. But uh, in parallel, as we discussed already, like some sort of like investment plus some sort of guidance sort of opportunities I'm looking for. So if I have a few such investments where I am actively part of the company or part of the project, plus also I'm earning some profit, that's kind of my kind of current idea of my end goal. uh, I'm not good at like content creation. Like I'm not good at mentoring. So those were really also nice opportunities. Like you create a channel, like yourself, like what you yeah. are doing. I really appreciate that. I don't have that skill in myself, so I think that's not gonna work for me. But
there are so many different paths that you can take as a side hustle, Side right? hustle, yeah. But right now, I'm mostly focusing on what I can do good already. So you can say that's my return plan. Like I don't have any fancy plan at this moment. So yeah, that's really interesting, and thanks for the talk. I really enjoyed it, and yeah, thanks for coming to my podcast. Thank you Thanks so for much. having me. I think this was really enjoyable. Thank I you don't know so if much. I bored you, but No, no, I no. hope it was. Yeah, it was really insightful. Thank you so much.